আমার কাছে তোমার পরিচয় শুধু তুমি অথৈর মা। আমার স্ত্রী হবার চেষ্টা ভুলেও করবে না। আমাদের সম্পর্কটা শুধুমাত্র কাগজের। তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি পালন করে যাব। এর চেয়ে বেশি কিছু আমার থেকে এক্সপেক্ট করবে না। কথাটা ক্লিয়ার? জি, বুঝেছি। তাহলে বসে না থেকে অথৈর রুমে যাও। আজ থেকে ওকে নিয়ে ওখানেই থাকবে। আজ রাত তো ও বাবা মার কাছে থাকবে বলেছে, আমি এখানে। মাথা খারাপ নাকি তোমার? ও বলল আর তুমি মেনে নিলা? দেখো শিমুল, আমি বকুলের জায়গা তোমাকে কোনো দিন দিতে পারবো না। আর এটা তুমি খুবই ভালো করে জানো, এই রুমটা বকুল আর আমার, তাই এখানে তুমি থাকতে পারবে না। আজ রাতটা না হয় আমি বারান্দাতে থাকি। প্রথম দিন বাইরে গেলে মানুষ নানা কথা বলবে। তাতে আমার কিছুই যায় আসে না। বলেই হিড়হিড় করে টানতে টানতে শিমুলকে রুমের বাইরে বের করে দিল ইফতি। মুখের উপর দরজাটা লাগিয়ে দেওয়ার পরেও শিমুল এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আজ তার বিয়ে হয়েছে। প্রতিটা মেয়েরই এই দিনটা নিয়ে অনেক আশা থাকে, স্বপ্ন থাকে। কিন্তু শিমুলের ক্ষেত্রে তা ভিন্ন। কারণ ইফতির এটা দ্বিতীয় বিয়ে। শিমুলকে তার বিয়ের কারণ একমাত্র অথই। অথইয়ের বয়স ৩.৫ বছর। ২ মাস হয়েছে ইফতির প্রথম স্ত্রী বকুল, যে সম্পর্কে শিমুলের ছোট বোন ক্যান্সারে মারা যায়। বকুলকে প্রচুর ভালোবাসে ইফতি। চিকিৎসার কোনো কমতি রাখেনি সে। শহরের নামকরা ব্যবসায়ীদের একজন ইফতি। যত টাকা খরচ করতে হতো সে করেছে, সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু হায়াত না থাকলে কার কি করার। বকুলের মৃত্যুর পর ইফতি কেমন যেন ছন্নছাড়া হয়ে গিয়েছে। অথই তো দূরে থাক, নিজের খেয়ালই রাখতে পারে না। তাই সিকান্দার সাহেব এবং আফসানা বেগম ঠিক করেছেন ইফতিকে দ্বিতীয় বিয়ে দিবে। কিন্তু ইফতিকে বিয়েতে রাজি করানো কম কষ্টের ছিল না। উপর থেকে এমন মেয়ে যে অথৈকে ভালোবাসবে খুঁজে পাওয়া ভার। শিমুল এমনই একটা মেয়ে, সে যেমন ভদ্র তেমনি বুঝদার। অথৈকে এমনিতেও নিজের চেয়ে বেশি ভালোবাসে। আর এই ২ মাস তাকে শিমুলই দেখাশোনা করে আগলে রেখেছে। নিজের অংশই ভেবে যত্ন করে আসছে সে অথৈকে। অনেক ভেবে চিন্তে সিকান্দার সাহেব হারুন সাহেবের শিমুলের বাবার কাছে বিয়ের প্রস্তাব রাখেন। হারুন সাহেব শিমুলকে অত্যন্ত স্নেহ করেন। মেয়ের অপূর্ণতা যাতে তাকে ছোট না করতে পারে, তাই মেয়েকে শিক্ষিত মার্জিত গুণে গড়ে তুলেছেন। তিনিও চেয়েছিলেন তার মেয়ের একটা সুখের সংসার হোক। কিন্তু মানুষের চোখে শিমুলের সকল গুণ তার অপূর্ণতার কারণে ঢাকা পড়ে যায়। তাই তার এত লক্ষ্মী মেয়েটার এখনো বিয়ে হলো না। ইফতির মতো এত ভালো ছেলে তার মেয়েকে বিয়ে করবে, এটা ভেবে আর আপত্তি করলেন না। আর অথই বকুল মারা যাবার পর থেকে শিমুলের কাছেই ছিল। হারুন সাহেব তাই আর অমত করেননি। শিমুল এতক্ষণ ইফতির দরজার বাহিরে দাঁড়িয়েছিল। রাত প্রচুর হওয়ায় বাড়ির লোক সব ঘুমে। বিয়েটা খুবই শিমশাম ভাবে হয়েছে। বেশি আত্মীয় স্বজন আসেনি। তাই ইফতির এই আচরণ কারোর চোখে পড়েনি। আর শিমুল মেয়েটাই এমন কাউকে জানতে দিবেও না। ইফতিদের ছাদটা খুবই বড়। একপাশে সব বকুলের প্রিয় ফুলের গাছ, তো অপরদিকে দোলনা, অথের জন্য খেলার সরঞ্জাম, ছাদের কর্নিশ ঘেরা কোমর অব্দি উঁচু দেওয়াল। শিমুল এক কোণায় দাঁড়িয়ে রাতের আকাশ দেখতে লাগলো। রাস্তার সোডিয়ামের বাতিগুলো এখনো জ্বলছে। কিছু গার্ড বাঁশি বাজিয়ে জানান দিচ্ছেন তারা আছেন। রাতের ঢাকার আকাশ চমৎকার লাগে শিমুলের। আবাসিক বলে গাড়ি ঘোড়া নেই, শান্ত পরিবেশ। আজ আকাশে মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হবে না। একদম শিমুলের মনের সাথে মিলে যাচ্ছে। চাপা কষ্ট মনে হানা দিচ্ছে, কিন্তু সে কাঁদবে না। সে কাঁদে না। জীবনের কিছু কষ্ট তাকে এতটাই শক্ত করে ফেলেছে যে এখন এসব অপমান তাকে কোনোভাবেই কাঁদাতে পারবে না। আজ শিমুল ছাদেই কাটাবে, মায়ের সাথে কথা বলবে। শিমুলের বয়স যখন 10 বছর, তার মা মারা যায়। তখন বকুলের বয়স 8 বছর। শিমুলের ম্যাচুরিটি তখন থেকে অনেকে বেড়ে গিয়েছিল। বকুলকে সে কোনোদিন মায়ের কমতি হতে দেয়নি। বকুল যেমন প্রাণোচ্ছল, চঞ্চল ছিল, শিমুল ততটাই শান্ত, চুপচাপ। হারুন সাহেব শিমুলকে অধিক ভালোবাসার কারণটা এটাও। শিমুল কোনোদিন কাউকে নিজের মনের কষ্ট বলতো না। হারুন সাহেব কেবল তার একমাত্র বন্ধু। বাবাকে নিজের কথাগুলো বলতে তার বেশ ভালো লাগে। এখন সেটা হবে না। তাই এখন ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে নিজের চাপা আর্তনাদ শোনাবে সে। পূর্বের আকাশে লালচে আভা দেখা যাচ্ছে। সারা রাত ঘুমহীন কেটেছে শিমুলের। এটা কোনো বড় ব্যাপার না। জীবিকাতে ডাক্তার, সে এমন নাইট ডিউটি হরহামেশা দিয়ে এসেছে।
অথচ চেষ্টা করেও বোনটিকে বাঁচাতে পারেনি। বকুলকে সে মায়ের মতো ভালোবেসেছে। কোনোদিন যাতে বকুল নিজেকে একা না পায়, সেটা সর্বোচ্চ চেষ্টা সে করেছে। তাই নিজের বিয়ে না হলেও বকুলের যাতে সুখের পথে কোনো বাধা না পড়ে, সেই কাজটাই করেছে শিমুল। বাবাকে রাজি করিয়ে ইফতি এবং বকুলের 4 হাত এক করেছিল। অথচ ভাগ্য আজ তাকে বিয়ের সুখ তো দিল, কিন্তু তারই ছোট বোনের হাজবেন্ডের দ্বিতীয় স্ত্রী রূপে। আজানের ধ্বনি বেশ আগেই শুনেছে, কিন্তু কোন রুমে যাবে বুঝতে পারছে না। ইফতি তাকে নিজের রুমে ঢুকতে দিবে না। শত কল্পনার অবসান ঘটিয়ে শিমুল অথৈ রুমে গেল। কেউ নেই, ফাঁকা রুম। শিমুলকে এই সকালের অথৈ রুমে ঢুকতে দেখে আফসানা বেগমের বুঝতে বাকি রইল না তার ছেলে শিমুলকে নিজ রুমে জায়গা দেয়নি। ছেলের এমন বেপরোয়া রূপ তার অজানা নয়। যাকে ভালোবাসবে মন উজাড় করে বাসবে, আর যাকে ভালোবাসবে না, নিজের ত্রিসীমানায় তাকে ঢুকতে দিবে না। মনে মনে ভাবতে লাগলেন, এই বিয়েটা দিয়ে শিমুলের জীবনে কোনো আধার ডেকে আনলাম না তো? না জানি নিজের ছেলে নাতনির কথা ভাবতে ভাবতে শিমুলের জীবনটাই না নষ্ট করে ফেলেছি। শিমুল নামাজ পড়ে রান্নাঘরে এসে নাস্তার কাজ করতে লাগলো। শিমুল বরাবরই ঘরোয়া স্বভাবের মেয়ে। ঘরের কাজ করতে তার বেশ ভালো লাগে। আর ছোটবেলায় মা মারা যাবার পর থেকে ঘরের কাজ তাকে আর হারুন সাহেবকেই করতে হতো। তাই একটা অভ্যাসে পরিণত হয়েছে। সারা রাতের ঘুমহীন যেন জানান দিচ্ছে তুমি ক্লান্ত। শিমুল তার তোয়াক্কা না করে সব কাজ করতে লাগলো। সকাল 8টা। অথই উঠেই মামনিকে খুঁজছে। বকুল মারা যাবার পর মামনি তার সব। কারোর কাছে দুদণ্ড মেয়েটা থাকতে চায় না, তার মামনিকেই লাগবে। কাল বাসর রাত ছিল বিধায় আফসানা বেগম জোর করে নিজের কাছে রেখেছিল। তাতে লাভের চেয়ে ক্ষতিটাই হয়েছে। টেবিলে খাবার সার্ভ করে দেখে অথইকে খাবার খাইয়ে দিল শিমুল। অথইয়ের রুমে তার সাথে খেলছিল। আফসানা বেগম এসেছেন। শিমুলের মাথায় হাত রেখে বললেন, মা, কাল ঘুম হয়নি না? না মা, খুব ভালো ঘুম হয়েছে। চোখ মুখ তো অন্য কথা বলছে মা। ও কিছু না, নতুন জায়গা তো। ইপ্তিকে ডেকে আনো। তোমার শ্বশুর মশাই খাবার টেবিলে যাচ্ছেন। আমি? এখন তুমি তার বউ, তোমার অধিকার আছে। যাও, ডেকে আনো। শাশুড়ির কথায় অমত করতে পারল না শিমুল। ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো ইফতির রুমে। না জানি আর কোন অপমান তার জন্য অপেক্ষায় আছে। এরকম বেহায়ের মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? বিগত 15 মিনিট যাবৎ শিমুল ইফতির দরজার বাইরে দাঁড়িয়েছিল। নক করার সাহস তার ছিল না। কালকের অপমানের পর তার কোনোভাবেই ইচ্ছে ছিল না ইফতির সামনে দাঁড়ানোর। তার মধ্যে ইফতি দরজা খুলেছে, আর প্রথমেই এই কথাটা বলল। শিমুলের খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। মা আপনাকে ডাকছে। বলেই সে রান্নাঘরের দিকে হাঁটা দিল। এখন ইফতির সামনে সে দাঁড়াবে না, কিছুতেই না। কেন দাঁড়াবে? অপমানিত হতে? তার কি বিয়ে করার ইচ্ছে ছিল, নাকি সে জোর করে ইফতিকে বাধ্য করেছে? সেও নিরুপায় ছিল, শুধুমাত্র অথৈকে নিজের কাছে রাখবে বলে করেছে। এই লোকের মোটা মাথায় এটা ঢুকবেও না। রান্নাঘরে ঢুকতে যাবে, তখনই তার মামি শাশুড়ি এবং শাশুড়ি মায়ের কথোপকথন তার কানে এলো। আপা, জগৎ ঘুরে এই বাজা মেয়েকে কেন ইফতির জন্যে বাঁচলা? আরও সুন্দরী মেয়ে কি ছিল না? এই বাজা মেয়ে তাই বলে আমাদের ইফতি তো তাইলে আর জীবনে বাচ্চার মুখ দেখবে না। ইপ্তি বকুলকে এখনো ভুলেনি, ভুলবে বলে মনেও হয় না। কিন্তু আপা, ভুলবে না বলে যে কখনো ভুলবে না তা তো না, তাই না? আর আপা, যে মাইয়ার 28 হওয়ার পরও বিয়ে হয় না, তার সাথে আমাদের ইফতির মতো পুলার কেন বিয়ে দিতে হলো? দেখো সুরাইয়া, আমি ভবিষ্যতে নাতির মুখ দেখতে বিয়েটা দেইনি, তাহলে একটা ভালো মেয়ে দেখেই দিতাম। আমি চেয়েছি এমন কেউ যে ইপ্তি আর অথৈকে দেখে শুনে রাখতে পারবে। অথৈ ছোট একটা মেয়ে, ওর মায়ের দরকার। সুন্দরী মেয়ে তাকে মায়ের ভালোবাসা দিতে পারবে না। আর ইপ্তি অথৈর জন্য এই বিয়েটা করেছে, এটা মাথায় রেখো। এই নিয়ে কোনো কথা শুনতে চাচ্ছি না। কথাটা বলে আফসানা বেগম কিচেন থেকে বের হতে দেখলেন শিমুল দাঁড়িয়ে আছে। ওনার মনে খচখচ করছে। নিজের ছেলের জন্য মেয়েটাকে নিয়ে এসেছে বউ করে, এখন তাকে নানা কথা শুনতে হচ্ছে। না জানি তাদের কি ভাবছে মেয়েটা। কিছু লাগবে শিমুল? না মা, বলতে এসেছিলাম ওনাকে ডেকে দিয়েছি, এখন খাবারগুলো সার্ভ করে দিই। না না না, ওইটা আমরাই করেছি। তুমি নাস্তা বানিয়েছো,
আর কিছুই লাগবে না, চলো খাবে চলো। শিমুল আর কথা বাড়ালো না, সে তো এসব কথা নতুন শুনছে না। শিমুল যখন অনার্স সেকেন্ড ইয়ার, তখন একবার মাসিক বাদেও তার অকারণে ব্লিডিং শুরু হয়। ডাক্তার দেখালে জানা যায় তার ওভারিয়াল লেয়ার ক্ষয় হচ্ছে এবং সে কনসিভ করতে পারবে না। যদি করেও বাচ্চা ধরে রাখার ক্ষমতা তার নেই। এই ব্যাপারটা গোপন করার মতো মন মানসিকতা হারুন সাহেব কিংবা শিমুলের নেই। এই কারণে বিয়ের জন্য বরপক্ষ দেখতে এলেও তার বিয়ে ভেঙে যেত। এই ব্যাপারটা ইফতির পরিবারও জানে। এই জন্য তারা এবং ইফতি বিয়েতে অমত জানায়নি। বৌমা, ইপ্তিকে ডাল ভুনা দাও, ওর পরোটার সাথে ডাল ভুনা খুব ভালো লাগে। জি মা। লাগবে না, আমি ঠিক আছি। আরে খেলি কোথায়? শিমুল দাও তো আরেকটা পরোটা। বললাম তো লাগবে না। ইফতি রেগে মেগে উঠে রুমে চলে এলো। বিরক্ত লাগছে ওর। একে বিয়েটা ওর করার ইচ্ছে ছিল না, এখন এটা নিয়ে অহেতুক আধিক্যতা দেখে গা জ্বলছে। বকুলকে নিজের চেয়েও বেশি ভালোবাসে, ওকে ভুলে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। আর শিমুলকে দেখলে ওর মাথাটা আরো খারাপ হয়ে যায়। একটা মেয়ে কিভাবে নিজের ছোট বোনের হাজবেন্ডকে বিয়ে করতে পারে? ইফতি ভেবেছিল ও রাজি হলেও শিমুল কখনো রাজি হবে না। কই, সে মেয়ে ঢ্যাং ঢ্যাং করতে করতে বিয়েতে রাজি হয়ে গেছে। দরজায় কড়া নাড়ার আওয়াজে ইফতির ধ্যান ভাঙে। দরজায় ভেজানো থাকা সে নক করেই ভেতরে চলে এসেছে। ইফতি দরজার দিকে তাকাতেই মেজাজ তার আরো খারাপ হয়ে গেছে। সামনে আর কেউ নয়, শিমুল দাঁড়িয়ে আছে কাপ হাতে। কাপা কাপা হাতে কাপ এগিয়ে দিতে গেলেই ইফতি কাপটা ছুঁড়ে ফেলে দিল। কি ভাবো আমি কিছু বুঝি না? আমি তোমার মনের সব কুচিন্তা খুব ভালো করে বুঝি। কি মনে করেছো এমন আদিক্ষেতা করে তুমি বকুলের জায়গা নিতে পারবে? ইফতির চিৎকারে শিমুলের বুক কেঁপে উঠেছে। পরক্ষণে আবার ইফতি বলা শুরু করলে শিমুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। তোমার বাবা মেয়ে ইচ্ছে করে ছলনা করে এই বিয়ে করেছো? কি মনে করো আমি বুঝি না? আমার মানা করা সত্ত্বেও কেন এই রুমে ঢুকেছো? মা আপনাকে কফি দিতে বলেছে। কেন এতদিন যখন তুমি ছিলে না তখন কফি কে দিত আমাকে? তুমি কি ভাবো আমি বুঝি না তোমার চাল? তোমার মতো বেহায়া আমি খুব কম দেখছি। আসছো আমার মেয়ে পালতে, আমার আশেপাশে কেন থাকো তুমি? এই শিক্ষা দিয়েছে তোমার মা বাবা? নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ। বিয়ে হচ্ছিল না বলে তুমি আর তোমার বাবা অথৈর আশ্রয় নিয়েছো। কি চাই? আমার ভালোবাসা? জীবনেও সেটা হবে না, বুঝলে? আর নিজেকে থামিয়ে রাখতে পারল না শিমুল। এতক্ষণ ভেবেছিল বকুলকে ভালোবাসে বিধায় এমন বিহেভ করছে, কিন্তু না, ইফতি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। যা নয় তাই বলছে। চুপ, একদম চুপ। নিজেকে কি ভাবেন আপনি? রাজকুমার কোনো রাজ্যে? হিরো আপনি যে আপনাকে বিয়ে না করলে আমি মরে যাব? আমি এই বিয়ে অথৈর জন্য করেছি। আমি তো এই বিয়ে করতে চাইনি। আপনার বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে বাবার কাছে যান। আর ভুলে যাবেন না, বাবা আমার একার বাবা না, বকুলেরও বাবা। আমার কাছে অথৈ থাকতো, আমার তো আপত্তি ছিল না। তবে কেন আপনার বাবা মাকে বিয়ের জন্য আটকাননি? হ্যাঁ, কেন? আপনার মন মানসিকতা এত নীচ জানলে কোনোদিন বকুলের বিয়ে আমি আপনার সাথে দিতাম না, কোনোদিনও না। আর বিয়ে বিয়ে, আমি কি ফেলনা নাকি যে বিয়ের জন্য উঠে পড়ে লাগবো? আমার বিয়ে না হলেও কিছুই যায় আসতো না। আপনি আমার নামমাত্র স্বামী। আমাকে এত অপমান করার সাহস আপনার হয় কিভাবে? হ্যাঁ, খবরদার, আবার যদি আমাকে এভাবে অপমান করার কথা চিন্তাও করেন তো দেখে নিয়েন। এক নাগাড়ে মুখে যা এসেছে তাই বলে শিমুল ঘর থেকে বেরিয়ে যায়। সে তার ইহজীবনে কারোর সাথে উচ্চবাচ্য ব্যবহার করেনি, কিন্তু আজ বাধ্য হয়েছে। ইফতির অপমানগুলো সে নিতে পারছিল না। শুধু তাই নয়, তার বাবাকেও ইফতি গালমন্দ করেছিল। ইফতি মানসিক দিক থেকে প্রচুর ভেঙে পড়েছে। এই জন্য শিমুল চুপচাপ সব অপমান হজম করছিল। কিন্তু আজকে যেন সকল সীমা অতিক্রম করে ফেলেছে। শিমুলের মাথা অত্যধিক হ্যাং হয়ে আছে। একে রাতে ঘুম ভালো হয়নি, সকালে ভালো করে খাওয়া দাওয়া হয়নি, উপরন্তু এই ইফতির সাথে চেঁচামেচি করে এখন প্রচুর মাথা ব্যথা করছে। রুমে যাওয়া দরকার, তার আছে কড়া করে 1 কাপ চা খেতে হবে। শিমুল চা নিতে অথৈয়ের রুমে এলো। অথৈ তখন কাজের মেয়ে সখিনার সাথে খেলছিল। শিমুলকে দেখে মামুনি মামুনি করে ছুটে এলো। অথৈ দেখতে পুরো বকুলের মতো, শুধু চোখ দুটো পেয়েছে ইফতির। কুচি কুচি দাঁত, গুলোমুলো গাল আর গোলগাল চোখ। যে দেখবে আদর করতে চাইবে পিচ্চিটাকে। শিমুলের 2 চোখের মনিও। এতক্ষণের সব অপমান, রাগ, কষ্ট মিটে গেছে অথৈকে দেখে।
সব চিন্তা ছেড়ে অথৈকে নিতে ব্যস্ত হয়ে পড়ল শিমুল। সারাদিন আজ অথৈর সাথেই কাটলো তার। অথৈকে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো। অথৈ দুপুরে ঘুমালে খেয়াল হলো দুপুর হয়ে গেছে। শাওয়ার নিয়ে নীল একটা শাড়ি পরে নিল শিমুল। নামাজ পড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বেশ বাতাস ছুটেছে। বর্ষাকালে দুপুরে আকাশে কালো মেঘ ছেয়ে গেলে এমন বাতাস ছুটে। হয়তো বৃষ্টি হবে। খোলা চুল উঠছে শিমুলের। মনে মনে ভাবছে, এ কোন পরিস্থিতি, এ কোন সম্পর্কে আল্লাহ তাকে বেঁধেছেন যেখানের ভবিষ্যৎ তার জানা নেই। সে কি আদৌ এই সম্পর্কগুলোকে একসাথে বাঁধতে পারবে? ইফতি আর ওর গন্তব্য কি কোনোদিন এক হবে? মা, এসব আদিক্ষেতা কিন্তু আমার ভালো লাগছে না। একেই তো চোখের সামনে শিমুল ঘুরঘুর করছে, তার উপরে তোমরা বারবার ওকে আমার কাছে ঠেলে পাঠাচ্ছ। এইটা তো আমার নতুন বিয়ে নয় যে নতুন বউয়ের মতো ওকে ট্রিট করতে হবে। এখন আবার ওকে নিয়ে ওর বাপের বাড়ি যেতে হবে কেন? দেখ ইপ্তি, এত কেনর উত্তর আমার কাছে নেই। যেতে হবে, ব্যাস যেতে হবে। এত অবুঝ কবে থেকে হয়ে গেলি তুই? আর ভুলে যাস না, তোর বাবা আর আমি ওর বাবাকে জোর করে রাজি করেছি অথৈর জন্য। তুই কালকে মেয়েটাকে রুম থেকে রাতে বের করে দিয়েছিলি, এটা যে কারোর চোখে পড়েনি এমন কিন্তু নয়। কি ফাজিল মেয়ে রে বাবা, এখন সে তোমাদের এগুলাও বলে বেরিয়েছে? ও বলেনি, ও কিছুই বলেনি। আমি ওকে অথৈ রুমে রাতে ঢুকতে দেখেছি। দেখ ইপ্তি, জীবন কারোর জন্য থেমে থাকে না। প্রতিটা মানুষ তার জীবনে একজন সঙ্গী চায়, তুইও ব্যতিক্রম না। অথৈয়ের বয়স এখন বাড়ছে, ওর একটা পারফেক্ট পরিবার লাগবে, এই কথাটা মাথায় রাখ। নিজের স্বার্থপরতা নিজের মেয়ের জীবনের কাল হতে দিস না। শিমুল মেয়েটা খুব ভালো, ওকে বকুলের জায়গা দিতে হবে না। দেখিস, ও নিজের জায়গাটা নিজে বানিয়ে নেবে। আর তোরা আজ ওদের বাড়ি যাচ্ছিস, এটা ফিক্সড, কোনো কথা শুনতে চাচ্ছি না। আফসানা বেগম আর কথা বাড়ালেন না। ওনার যা বলার তা বলা শেষ। ইফতি যাই করুক ওনার কথার অমান্য করবেন না। উনি যাওয়ার পর ইফতি হাতে থাকা মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল বিছানায়। মাথা রাগে ফেটে যাচ্ছে। মাথার রগ ফুলে গিয়েছে। সব তছনছ করতে মন চাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। হাত দুটো দিয়ে মাথা চেপে ধরে বিছানায় বসে পড়েছে। বকুলের একটা বড় ছবি বেডরুমে বিছানার বিপরীতে লাগানো। ছবিটা ইফতির খুব প্রিয়। বকুলের ছবিটায় ওর দুষ্টু হাসিটা স্পষ্ট, চোখ মুখ উজ্জ্বল। এই মুখশ্রী কার না পছন্দ? ছবিটা যেন জীবন্ত। এখন ইফতিকে বলে উঠবে, মায়ের কথায় কিছু মনে করো না, জানোই তো মা একটু রাগী। তোমার জন্য ব্ল্যাক কফি করে আনছি, কফি খেলে দেখবে মেজাজ খারাপটা আর থাকবে না। কথায় আছে তিতাই তিতা কাটে। বলে খিলখিল করে হাসবে। বকুলের চঞ্চলতা যেন ইফতির সর্বত্র ঘিরেছিল। কেন তার বকুলকে কেড়ে নিল নিয়তি? কেন আল্লাহ তাকে তার ভালোবাসা থেকে দূর করে দিল? এমনই যদি হওয়ার ছিল, কি দরকার ছিল মায়া বাড়ানোর? বকুলের ছবিটার দিকে তাকিয়ে আছে ইফতি। অজান্তেই চোখ থেকে পানি পড়ছে। সে জানে তার বকুল আর ফিরবে না। না ফেরার দেশে সে হারিয়ে গেছে। তবুও মন যে মানে না। আজ 2 মাস পরও বকুলের স্মৃতি আঁকড়ে আছে সে। ছবির দিকে তাকিয়ে বলতে থাকে, হতে পারি স্বার্থপর, হতে পারি অবুঝ, হতে পারি সবচেয়ে নিম্ন শ্রেণী, কিন্তু দিন শেষে আমার বৃত্তের কেন্দ্র কিন্তু তুমি। তুমি হিনা, আমি ভালো নেই। দুপুরের খাবারের জন্য সখিনা শিমুলকে ডাকতে এলে শিমুলকে অথৈকে কোলে নিয়ে ঘুমিয়ে থাকতে দেখে। হালকা ডাক দিতেই শিমুল ধরফরিয়ে উঠে পড়ে। ডাকছে ছোট ভাবি। তুমি খেয়েছো? না, এখনো খাই নাই। ও, তাহলে ভাত নিয়ে এখানে একটু বসো কেমন? বাবু গভীর ঘুমে, কেউ না থাকলে হঠাৎ উঠে ভয় পাবে, ঠিক আছে? আচ্ছা। সখিনা মেয়েটার বয়স খুব বেশি না, 13 কি 14 হবে। তবে মেয়েটা খুব চটপটে। বকুল নিজ উদ্যোগে ওকে স্কুলে ভর্তি করিয়েছিল। এবার 7-এ পড়ে। মেয়েটার কাজ একটু ঝটপট কিন্তু নিপুণ। শিমুলের বেশ লাগে মেয়েটাকে, তবে একটু বেশি বকবক করে। এই বয়সে এটা বেমানান তা নয়, কিন্তু কিছু কিছু সময় বিরক্তিকর লাগে। খাবার টেবিলে সবাই উপস্থিত। বিয়ের কারণে যে আত্মীয়রা এসেছেন তারা খাবার পর চলে যাবেন। শিমুল এত দেরিতে আসায় সবার ভেতর একটা কানাঘুষা ব্যাপার চলছে। আফটার অল বউ বলে কথা। আফসানা বেগম কাছে এসে বললেন,
শিমুল, তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। না মা, কিছু না। আসলে অথয়কে ঘুম পাড়াতে পাড়াতে ঘুমিয়ে পড়েছিলাম। এতটা বেলা হয়ে গেছে টের পাইনি। ভালো করেছো। তোমাকে সকালে একটু টায়ার্ড লাগছিল। কি গো, এসো। বৌমাকে দাঁড় করিয়ে রাখবে নাকি? মা আপনি বসুন, আমি বেড়ে দিচ্ছি। সেটার কি দরকার? বসুন না মা। আফসানা বেগম বহু মানা করার পরও শিমুলের কাছে তাকে হার মানতে হলো। সবাইকে বেড়ে দেওয়ার পর আফসানা বেগম তাকে জোর করে খেতে বসালো। দুপুরের খাওয়া দাওয়ার পর আত্মীয় স্বজন বিদায় নিলেন। একদিকে যেন ইফতি হাফ ছেড়ে বেঁচেছে, তাদের সামনে একরকম বউ বর খেলতে হচ্ছিল। ইফতি নিজের রুমে যাবে, তখন সিকান্দার সাহেব তাকে স্টাডি রুমে যেতে বললেন। ইফতি ভালোভাবে বুঝতে পারছে কি নিয়ে কথা হবে। তার বাবা অহেতুক কারণে তাকে ডাকেনি। ইপ্তি, বস। বসে কথা বলাটা দরকার। জি বাবা, বলো, শুনছি। হারুন সাহেবকে আমি ফোনে বলে দিয়েছি তোরা 4:30টায় এখান থেকে বের হবি। ইটস অলরেডি 4 PM। আই থিঙ্ক ইউ শুড হারি আপ। বৌমাকে বল রেডি হতে। মেয়েদের রেডি হতে টাইম লাগে। বাবা, অথই আর শিমুল গেলে হয় না? অহেতুক আমাকে এর মধ্যে টানা কি খুব দরকার? শোন, মানুষ সামাজিক জীব, তার জীবন সমাজকেই ঘিরে হয়। আমি জানি তোর উপর আমরা চাপ সৃষ্টি করছি, কিন্তু সত্যি বলতে এটা অপ্রয়োজনীয় নয়। আজ 2 মাস তুই অথইকে কতটুকু দেখেছিস? তুই বকুলের শোকে এতটাই বিভোর যে মাঝে অথই খেলতে যেয়ে চেয়ার থেকে পড়ে থুতুনি ফাটিয়ে ফেলেছে, অথচ তোর খেয়াল নেই। মেয়েটা বাবা বলতে পাগল, অথচ তুই ওকে 5 মিনিট সময় দিচ্ছিস না। আচ্ছা, ওর এই বাড়তি বয়সে একটা পারফেক্ট পরিবার কি ওর প্রাপ্য নয়? মা বলতে মেয়েটা পাগল ছিল, শিমুল অনেকটা নয়, পুরোটাই ওকে সামলে নিয়েছে। এখন ও যদি দেখে ওর মামনি আর বাবার মধ্যে সম্পর্কটা ভালো না, লাইক আদার চাইল্ড, ওর সাইকোলজিতে এটা কতটা ইম্প্যাক্ট পড়বে তা তোর অজানা নয়। আর বন্ধু হয়ে যে দাম্পত্য কাটানো যায় না তা তো নয়। তোরা বন্ধু হ, ওকে ভালোবাসতে আমি বলবো না, তবে ওকে বন্ধুর জায়গাটাতে, এটা নিজের জন্য নয়, ঐথির জন্য। নাও গো। ইফতি তার বাবার কথাগুলো মন দিয়ে শুনছিল। একটি কথাও ভুল বলেননি তিনি। তার প্রতিটি কথা, প্রতিটি পয়েন্ট একদম সঠিক। বলে না, বাবা মা কোনো দিন ভুল হন না। আমরাই কেন জানি তাদের কথা বুঝতে চাই না। ইফতি শিমুলকে সকালে এত উল্টাপাল্টা জিনিস বলেছে যে এখন তার সামনে যেতে মন খচখচ করছে। না পেরে সখিনাকে ডাকে সে। ভাইজান ডাকছিলেন? হুম, ভাবিকে গিয়ে বলো রেডি হয়ে অথইকে গিয়ে নিচে নামতে। আমি গাড়িতে অপেক্ষা করছি। জি আচ্ছা ভাইজান। আর কিছু কমু? ওই, ঠিকভাবে উচ্চারণ কর। জি আচ্ছা ভাইজান। আর কিছু বলবো? হুম, এবার ঠিক আছে। না, এটা বললেই হবে, এখন যা। সখিনার এক সমস্যা, নিজের আঞ্চলিক কথা ছাড়তে পারে না। মেয়েটা চাইলে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে, কিন্তু বলে না। মাঝে মাঝে ইফতির ঝাড়ে যদি বলে, এছাড়া কুমিল্লা, খুলনা মিলিয়ে কিছু একটা মিশ্র ভাষা বলে। বিগত আধা ঘন্টা যাবৎ ইফতি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শিমুলের খোঁজ নেই। ইফতির মেজাজ বিগড়াতে লাগলো। এত দেরি কেন হচ্ছে? এই মেয়ে কি তবে বিয়ে বাড়ি সাজ দিতে বসলো? আধা ঘন্টা পর বকুল নেমে এলো অথইকে নিয়ে। পরনে তার ক্রিম গোল্ডেন মিহি কাজের জামদানি। শাড়িটা যেন হলদেটে ফর্সা গায়ের সাথে মিশে আছে। চোখে কাজল, চুল খোলা, বাতাসে চুলের সাথে কানের ঝুমকোটাও দুলছে। হালকা সাজে মোমের পুতুল লাগছে যেন শিমুলকে। দূর থেকে মনে হচ্ছিল বকুল তার কাছে আসছে। খুব কাছাকাছি এলে ইফতির ঘুর কাটে। এটা বকুল নয়, এটা শিমুল। দু বোনকে দেখতে অনেকটা একই রকম লাগে, যদিও এই প্রথম ইফতির কাছে এটা ধরা পড়েছে। ইফতির নিজের উপর মেজাজ খারাপ লাগছে। সে কি করে শিমুলকে বকুল ভেবে নিল? বকুল ফিরবে না, কোনো দিন ফিরবে না। কোনো কথা না বলেই ইফতি গাড়িতে উঠে পড়ে। শিমুলও কোনো কথা বলেনি। একই গাড়িতে পাশাপাশি দুজন। দুজনের মধ্যকার দূরত্ব 2 হাতও নয়, অথচ তাদের মনের দূরত্ব বহু মাইল। কেউ কোনো কথা বলছে না। পিনপতন নীরবতা। গাড়ি ছুটছে আপন গতিতে নিজ গন্তব্যের দিকে। 6টা নাগাদ শিমুলদের বাড়িতে তারা পৌঁছালো। সারা রাস্তায় ইফতি আর শিমুলের মাঝে কোনো কথা হয়নি। 2-1 বার চোখাচোখি হতেই ইফতি চোখ সরিয়ে নিয়েছে। অথর বয়স এখন 2 বছর 10 মাস। তার কৌতূহল অনেক। গাড়ির কাছ দিয়ে রাস্তায় যা দেখছে, খুব আগ্রহের সাথে তার মামুনিকে সে দেখাতে দেখাতে এসেছে। ভাঙা ভাঙা বাক্য বলে, কিছু শব্দ বলতে পারে না, আবার কিছু শব্দের উচ্চারণ ক্লিয়ার না। যেমন মামুনিকে মাউনি, তরকারিকে তক্কারি, বাদামকে বাদান, গাড়িকে গাই। রাস্তায় কিছু দেখলেই মাউনি উজে। আর শিমুলও তাকে জিনিসটার বিবরণ দিতে দিতে এসেছে। এখন এইটা অথই কতটুকু বুঝছে কে জানে।
ইফতির মাঝে মাঝে খুব হাসি পাচ্ছিল। এত আগ্রহ নিয়ে শিমুল যে তাকে বুঝাচ্ছে 10 মিনিট পরই সে ভুলে যাবে। বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ালে দারোয়ান গেট খুলে দেয়। শিমুলদের বাড়ি ধানমন্ডিতে, খুব পুরাতন 5 তলা বাড়ি। শিমুলরা 3 তলায় থাকে। বাসায় হারুন সাহেব আর একটা বিশ্বস্ত কাজের ছেলে। ঠিক কাজের ছেলে নয়, কেয়ারটেকার লোকমান থাকে। এতদিন শিমুলই ছিল হারুন সাহেবের কাছের সঙ্গী, এখন তাকে লোকমানের সাথেই থাকতে হবে। মেয়ে যে এখন অন্য সংসারে আলো হয়ে আছে। নানাকে দেখে অথই দৌড়ে নানার কোলে উঠে গেল। মেয়েকে একদিন না দেখতে পেয়ে অস্থির হয়েছিলেন হারুন সাহেব। মেয়ের জামাইকে দেখে যেন প্রাণে পানি এলো তার। যতই হোক, বিয়েটা আর 5টা বিয়ের মতো তো নয়। ইফতির খুবই অস্বস্তি লাগছে। এর আগেও সে এ বাড়িতে এসেছে। পার্থক্য একটাই, তখন সে বকুলের সাথে আসতো। বকুলের রুমটা তালাবদ্ধ। হারুন সাহেব তালা দিয়ে রেখেছেন। খোলা থাকলে শুধু মনে হয় মেয়েটার স্মৃতি তাড়া করে বেরোচ্ছে। এখন ইফতিকে শিমুলের ঘরেই থাকতে হবে। যতই হোক, শিমুল তার বিয়ে করা বউ। এখন শ্বশুরের সামনে অপ্রীতিকর ঘটনা ঘটুক সে তা চায় না। তাই ফ্রেশ হতে শিমুলের রুমে এসে গেল। এই প্রথম এত বছরে শিমুলের ঘরে সে প্রবেশ করেছে। বকুলের সাথে ইফতির বিয়ে প্রায় 5 বছর হতে চলেছে। এই এত বছরে সে কোনো দিন শিমুলের রুমে আসেনি। মূলত প্রয়োজন হয়নি। শিমুলের রুমটা খুব শিমশাম গুছানো। একপাশে বিশাল বুক সেলফ, তাতে বিভিন্ন রাইটারদের বই। শিমুল পড়তে ভালোবাসে, তাই বিভিন্ন রাইটারের বই জোগাড় করে রেখেছে। টেবিলে তার মেডিকেল বই ভর্তি, সব সুন্দর করে সাজানো। সমস্যাটা হলো খাট ব্যতীত কোনো শোবার ব্যবস্থা নেই। আজ তাদের একই বিছানায় ঘুমাতে হবে। ইফতির এখানে আগে কিছু কাপড় ছিল, যা এখন শিমুলের রুমে রাখা হয়েছে। শিমুল অথৈর জামা বদলাতে রুমে আসলে দেখে ইফতি কিছু একটা নিয়ে চিন্তিত। কি হয়েছে? না, তেমন কিছু না। ও, তাহলে ফ্রেশ হয়ে নিন, আমি কফি দিচ্ছি। আচ্ছা শিমুল, ঘুমানোর কি ব্যবস্থা? ওটা নিয়ে চিন্তা করবেন না। অথই আর আপনি খাটে শুয়ে যাবেন, আমি নিচে বিছানা করে নেব। ঠান্ডা লাগবে না? সেটা নিয়ে ভাববেন না, এছাড়া তো উপায় নেই। আর সত্যি বলতে আমরা তো কালকেই চলে যাব, তাই এটা নিয়ে প্যারা নেওয়ার মানে নেই। তাহলে তুমি উপরেই শুইও, একটা রাতেরই তো ব্যাপার। আর অথই তো তোমাকে ছাড়া ঘুমাবে না, তাই সমস্যা হবে না। না না, তার দরকার নেই। দরকার আছে, এই নিয়ে কথা বাড়িও না। বলেই ইফতি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। শিমুলের মাথায় ঢুকছে না, এই অবুঝ মাথা মোটা টিট লোকটা বুঝধারের মতো কথা কিভাবে বলছে। শিমুল অথর জামা বদলে হারুন সাহেবের কাছে দিয়ে লোকমানকে খুঁজতে গেল। ছেলেটা আজ না বছর 10 হবে তাদের সাথে আছে। 18-19 বছরের একটা ছেলে, ছিমছাম গড়ন, প্রচুর বলদ। এবার দ্বিতীয়বার এসএসসি দিল, গতবার ফেল করেছে। হারুন সাহেব ওকে কাজের লোক হিসেবে দেখেন না। যখন 7 কি 8 বছর বয়স হবে, তখন এক বৃষ্টির রাতে বাসার সামনে টঙের দোকানে ছেলেটাকে পান, সেখান থেকে আশ্রয় দিয়েছেন। আত্মভোলা কিসামের ছেলে লোকমান। শিমুল একদণ্ড ওকে ভরসা করতে পারে না। আগে যখন শিমুল ডিউটিতে থাকতো, 100 বার ওকে ফোন করে শুনতো বাসার সব ঠিক আছে কিনা। এখন শিমুল রান্না করতে যাবে, তাই অথৈকে পাহারা দিতে লোকমানকে প্রয়োজন। ইফতি ফ্রেশ হয়ে আস্তে আস্তে যাতে অথৈকে দেখে রাখে। অবশেষে রান্নাঘরে পেঁয়াজ কাটতে পাওয়া গেল লোকমানকে। ওই কি করছিস? আপা, পাপ করম, আপনি আইছেন। আজকে আপনারে আর দুলাভাইরে আমার হাতে রান্না খামু। রান্নাটা আমি করব, অন্য আরেকদিন তুই করিস। যা, অথৈকে একটু দেখে রাখবি। কেন আপা, আমার রান্না খাইবেন না? আজ না, আজকে বাবার পছন্দেরই সব বানাবো। তুই বাবার রুমে যা, অথই ওখানে আছে। আর দুলাভাইকে জিজ্ঞেস করিস কিছু লাগবে কিনা। লোকমান মন খারাপ করে রওনা দিল হারুন সাহেবের রুমের দিকে। শিমুল খোপাটা বেঁধে শাড়ির আঁচল মাজায় গুজে নিল। দূর থেকে বেশ গিন্নি গিন্নি লাগছে। কেউ বলবে না ওর কালকে বিয়ে হয়েছে। আধা ঘন্টা যাবৎ শিমুল রান্নাঘরে আছে, ঘেমে নে একসার। এরই মধ্যে হারুন সাহেব রান্নাঘরে আসেন। নিজের মেয়েকে এরূপ গিন্নি রূপে দেখতে তার বেশ ভালোই লাগছে। কিরে মা, কি করিস? রান্না করি গো, আজকে স্পেশাল রান্না। মৌরলা মাছের চচ্চড়ি, মুড়ি ঘন্ট, পাবদা মাছের ঝোল আর টমেটোর টক। সে কিরে, কোনো মাংস, বড় মাছ রান্না করবি না? জামাই আসছে তো। বাবা, তুমি ভুলে যাচ্ছ, তোমার জামাই কিন্তু নতুন জামাই নয়, পুরান জামাই। শুধু সম্পর্কের নাম বদলেছে। আর ইফতি কোন কালে এসে তোমার বাড়ি মন্ডা মিঠাই খেত? সে তো বাঙালি ভর্তা ভাত, ওর কিছুতে কিছু যায় আসবে না। তোর সাথে আমি কথাই পারবো না। আচ্ছা, ইপ্তি তোকে মেনে নিয়েছে তো? হারুন সাহেবের কথায় স্মিত হেসে উত্তর দিল। ও যে মানবে না তা তো অজানা ছিল না বাবা। ইনফ্যাক্ট ও যে আমায় মেনে নেয়নি, তাতে বরং একদিক থেকে আমি খুশি, কারণ ও আমার বোনটাকে খুব ভালোবাসে।
আজ আমার জায়গায় অন্য মেয়েকে বিয়ে করে যদি মেনে নিয়ে সংসার করতো, তখন কি জিনিসটা তোমার ভালো লাগতো বাবা? তাই না? আর সত্যি বলতে, আমি আর রিফতি অনেকটা তেল আর পানি। যতই ঝাঁকাও না কেন, ক্ষণিকের জন্য তা মিলবে, পরে আবার আলাদা হয়ে যাবে। তাই অহেতুক জোর করে একটা সম্পর্ক তৈরি করার দরকার নেই। আমরা তোর জীবন নষ্ট করে দিলাম, তাই না রে? আহা বাবা, সবার জীবনে সব পেতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? এই দেখো, আমি তো মেনেই নিয়েছিলাম আমার কোনোদিন বিয়ে হবে না। আল্লাহর রহমতে হয়েছে তো। আমি কোনোদিন মা হতে পারবো না, মা ডাক শুনতে পারবো না, কিন্তু আল্লাহর ইচ্ছেতে তাও হয়েছে। অথই আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া বাবা। হতে পারি আমি ওর খালা, সৎ মা, মামুনি, কিন্তু মামুনিতে মা ডাকটা তো আছে। সারা জীবন ও আমার কাছে থাকবে আমার মেয়ে হয়ে। বাবা, জীবন নষ্ট হয়নি, করলাম না সংসার, কি যায় আসে বলো? মারে, তুই এমন কেন রে মা? হয়েছে, এখন যাও রুমে, চা করে পাঠাচ্ছি। লোকমান কি ইফতির কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে বলো। এতক্ষণ বাবা মেয়ের কথা একজন আড়ালে শুনছিল। দ্বিধা কাজ করছে, মস্তিষ্ক বলছে এই বিয়েটাকে গুরুত্ব দেওয়া যাবে না, তাহলে বকুলের অধিকার শিমুলকে দিতে হবে। অপরদিকে মন বলছে তোমার মেয়ের জন্য একটা মেয়ে তার সারাটা জীবন বলি দিচ্ছে, তোমার উচিত বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। মন এবং মস্তিষ্ক কার জিত হবে এটাই এখন দেখার পালা, শুধু সময়ের অপেক্ষা। বারান্দায় দাঁড়িয়ে ননস্টপ সিগারেট টেনে যাচ্ছে ইফতি। মনে প্রশ্নরা ভিড় করছে তার, কিছু সমীকরণ যার সমাধান খুঁজে পাচ্ছে না সে। নিকোটিনে নাকি মস্তিষ্কের স্নায়ু শান্ত হয়, তার ক্ষেত্রে হচ্ছে না। শিমুল নামের মেয়েটিকে সে যতই দূরে ঠেলতে চাচ্ছে, ততই যেন জড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে পানি নিতে রান্নাঘরের দিকে যেতে হারুন সাহেব আর শিমুলের কথোপকথন পুরোটাই শুনেছিল ইফতি। তারপর থেকে একটা প্রশ্ন বারবার মাথায় চড়ে বসছে, ভুল করছে নাকি সে? খাওয়া দাওয়ার পর রুমে এসে অথৈকে শুইয়ে দেয় শিমুল। আজ ঘুমাতেই খুব জ্বালিয়েছে অথৈ, কিছুতেই ঘুমাবে না। শেষমেশ খুব জোর করে ঘুম পাড়াতে হয়েছে তাকে। রুমে ইফতিকে না দেখতে পেরে বারান্দায় উকি মারে শিমুল। খাবার টেবিলে খুব চুপচাপ ছিল ইফতি। যতবার হারুন সাহেব কিছু জিজ্ঞেস করেছেন, শুধু হুম, হ্যাঁ তে উত্তর দিয়েছে। শিমুলের ইচ্ছা ছিল একবার জিজ্ঞেস করার, কিন্তু বাবার সামনে কিছুই জিজ্ঞেস করেনি। অথৈকে শুয়ে বারান্দায় গেলে ইফতিকে সিগারেট খেতে দেখে শিমুল ধীর পায়ে পাশে গিয়ে দাঁড়ায় সে। পাশে কারো উপস্থিতি টের পেলে ইফতি সিগারেটটা ফেলে দিয়ে শিমুলের দিকে তাকায়। কিছু বলবে? ঘুমাবেন না? রাত তো অনেক হয়েছে। হুম। অথই কি করে? ঘুমিয়ে গেছে, আজ অবশ্য জ্বালিয়েছে। তুমি ঘুমাতে যাও, দেরি হয়ে গেছে এমনিতেও। যাচ্ছি, আপনিও আসুন। বলে চলে যেতে নিলে ইফতি কি মনে করে শিমুলকে ডেকে বসে। আজ তার খুব একা একা লাগছে, কষ্টগুলো যেন ঘিরে ধরেছে তাকে। শিমুল, হুম। সময় হবে একটু? বলুন। আচ্ছা, আমি কি খুব খারাপ? জি। ইফতির দৃষ্টি বাহিরের রাস্তার দিকে স্থির। সোডিয়ামের আলোতে তার চোখগুলো চিকচিক করছে। একটু থেমে আবার বলে, আমি মানুষটা কি খুব খারাপ? কেন বলুন তো? আমার না খুব দম বন্ধ লাগে শিমুল, খুব দম বন্ধ লাগে। ইচ্ছে করে মরে যেতে, কিন্তু পারি না জানো। যখনই ভাবি এমন কিছু করব, অথয়ের মুখটা চোখে ভাসে। বকুল ওকে আমার ভরসায় রেখে গেছে। আমি না সত্যিই পারছি না। এই যে এখানটায় খুব কষ্ট হয়। আমিও চাই সুখী থাকতে, আমিও চাই আশেপাশের মানুষগুলোকে সুখী রাখতে, কিন্তু পারি না জানো। বলতে বলতে গলা ধরে এসেছে ইফতির। আবার বলা শুরু করে, আমি এই বিয়েটা মানতে পারছি না, তোমাকে মানতে পারছি না। আমার মাঝে মাঝে মনে হচ্ছে তোমাকে মেনে নিলে আমার বকুলের প্রতি অন্যায় হবে, আবার মনে হচ্ছে না মেনে নিলে তোমার প্রতি অন্যায় হবে। আমি আর পারছি না শিমুল, আমি আর পারছি না। এই দ্বিধায় থাকাটা খুব কষ্টের। হঠাৎ শিমুলের হাত দুটো আঁকড়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলতে লাগে, আচ্ছা, আমি কি দোষ করেছিলাম বলো? আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিলেন, আমার বকুলকে কেন কেড়ে নিলেন আমার থেকে? বলতে পারো? সবাই আমাকে অবুঝ ভাবছে, আমাকে বলছে আমি নাকি একটা রেসপন্সিবল বাবা নই। কিন্তু আমি কি করব বলো? অথয়ের কাছে গেলেই যেন বকুলের স্মৃতি আরও চেপে ধরতো আমায়। বকুল মারা যাবার পর থেকে ইফতিকে কাঁদতে দেখেনি শিমুল। এই প্রথম ইফতি কাঁদছে, বিলাপ করে কাঁদছে। ইফতিকে একটা অবুঝ বাচ্চার মতো লাগছিল। অজান্তেই শিমুলের চোখে পানি চলে আসে। লোকটা নিজের ভেতর গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছে। ইফতি, যে কিনা 1 মিনিট বকুলকে চোখের আড়াল হতে দিত না,
আজ তাকে বকুলকে ছাড়া এই 2 মাস থাকতে হচ্ছে, এবং সামনেও থাকতে হবে, বাঁচতে হবে। আমার বকুলকে এনে দাও শিমুল, প্লিজ। ওকে ছাড়া আমি পারছি না। আমার দম বন্ধ লাগে বকুল, প্লিজ। ইফতি কাঁদছে, সাথে শিমুলও। সে নিরুপায়। সেদিনও ছিল যেদিন বকুলের শেষ কেমো দেবার কথা। আজ থেকে 4 মাস আগে বকুলে শুধু বমি বমি পেত, মাথা ঘুরাতো, মাসিক বন্ধ হয়ে যায়। প্রথমে সবাই ভেবেছিল বকুল বোধহয় আবার কনসিভ করেছে। সবাই খুবই খুশি ছিল, খুব জলদি আবার আরেকটা বাচ্চা আসবে, কারণ অথই তখন 2.5 বছর। শিওর হবার জন্য টেস্ট করালে ধরা পড়ে বকুলের পেটে টিউমার রয়েছে। টিউমারটার কন্ডিশন ভালো নয়, খুব জলদি এটাকে অপারেট করতে হবে। শিমুল তার পরিচিত সকল ডাক্তারের সাথে কথা বলে বেস্ট ডাক্তার দিয়ে অপারেশনের ব্যবস্থা করে। অপারেশন সাকসেসফুল হলেও কিছু অংশ থেকে যায়, যা পরে সেটা ক্যান্সারের রূপ নেয়। ইফতি, শিমুল সকল প্রকার চেষ্টা চালায় বকুলকে ভালো করার। 1.5 মাসে 5টা কেমো দেওয়া হয় বকুলকে। বকুলের সব চুল পশম পড়ে যায় এতে করে, কিন্তু শেষ রক্ষাটা হলো না। বকুলের শরীর কেমর চাপ নিতে পারেনি। সে ইফতিকে ছেড়ে না ফেরার দুনিয়ায় পাড়ি দেয়। শিমুল এই অল্প সময়ে এত কেমর ধকল বকুলের শরীর নিতে পারবে না বিধায় বারবার মানা করেছিল, কিন্তু বাঁচার লোভে বকুল জেদ ধরে বসে। কিন্তু শেষ রক্ষা হলো কই? সেদিন শিমুল নিরুপায় ছিল বকুলের জেদের কাছে। আজ ইফতির অবস্থাতেও সে নিরুপায়। ফজরের আজানে ঘুম ভাঙে শিমুলের। চোখ খুলতে নিজের উপর ভারী কিছু অনুভব করে। ভালো করে লক্ষ্য করে দেখে ইফতি ওকে জড়িয়ে ওর বুকের কাছে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। তারা বারান্দাতে ফ্লোরে বসে ঘুমোচ্ছিল। পরক্ষণেই রাতের কথাগুলো তার মনে পড়ে গেল। ইফতিকে সান্ত্বনা দিতে দিতে কখন যে ওকে জড়িয়ে ধরেছিল খেয়াল ছিল না শিমুলের। আর ইফতিও কাঁদতে কাঁদতে শিমুলকে জড়িয়ে ধরেছিল। ওভাবেই ঘুমিয়ে পড়েছিল দুজন। শিমুলের মনে এখন অন্য চিন্তা উদয় হলো। এখন বান্তা না হয় ঘুমোচ্ছে, কিন্তু উঠে যদি দেখে শিমুল তার এত কাছে, তাহলে একটা কুরুক্ষেত্র বাঁধাবেই বাঁধাবে। আস্তে করে ইফতিকে সরিয়ে দিতে ইফতির ঘুম পাতলা হয়ে গেল। ধীরে ধীরে চোখ খুলতে শিমুল 2 হাত দূরে সরে বসল। কাল রাতে ইফতি চরম ঘুরেছিল। তার অনেক কিছুই মনে আসছে না। চোখ খুলে ইফতি নিজেকে বারান্দায় দেখে মনে করতে পারছিল না আসলে হয়েছেটা কি। কাল রাত? অথই উঠে যাবে এক্ষুনি। আপনি বেডে যেয়ে ঘুমান, আমি নামাজ পড়তে গেলাম। এক নাগাড়ে কথাগুলো বলেই কোনো মতে শিমুল সেখান থেকে কেটে পড়েন। কাল রাতে যা হয়েছে সেটা নিয়ে কথা বলতে চায় না আরো। ইফতিও বেশি না খেটে বিছানায় শুতে চলে যায়। সকাল 9টা। অথৈকে নাস্তা করিয়ে শিমুল হারুন সাহেব আর লোকমানকে খাবার বেড়ে দেয়। ইফতি তখনও ঘুমে বিভোর। আজ তারা বাড়ি ফিরবে। আফসানা বেগম ফোন করেছিল খোঁজ নিতে। তখন সিকান্দার সাহেব জানান আজ একটু অফিস আসতে হবে ইফতির, তাই ওদের নাস্তা করে বের হয়ে যেতে হবে। হারুন সাহেব খাবার খেতে খেতে জিজ্ঞেস করেন, ইফতি ওঠেনি? ও তো বেশ আর্লি রাইজার। না বাবা, আসলে এক খাটে 3 জন, ওর ঘুমে ডিস্টার্ব হয়েছিল, ভোরের দিকে ঘুমিয়েছে। কাল রাতের কথা জানতে পারলে হারুন সাহেব আবার কষ্ট পাবেন, তাই শিমুল কৌশলে চেপে গেছে। চুপচাপ হলেও শিমুলের প্রখর বুদ্ধি। সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হয় সে ভালোই জানে। হারুন সাহেব আর লোকমানের খাওয়া শেষে সব গুছিয়ে ফেলে। এখন ইফতিকে ডাকতে হবে, নয়তো সত্যি দেরি হয়ে যাবে। অথৈকে লোকমানের কাছে দিয়ে রুমের দিকে যায় সে। রুমে যেয়ে দেখে ইফতি পুরো বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। ঘুমন্ত ইফতিকে দেখলে খুব মায়া লাগছে শিমুলের। ইফতি রাগী হলো, মুখটা বেশ মায়া মায়া, বিশেষ করে ওর চোখ দুটো যেন একটা মায়ার সাগর, যার তল পাওয়া দুষ্কর। কপালের উপর চুলগুলো পড়ে রয়েছে। সত্যি বলতে ইফতিকে দেখতে খারাপ লাগে না শিমুলের। যথেষ্ট সুদর্শন পুরুষ সে। 5 ফিট 11 হাইট, যেমন লম্বা তেমন দৈহিক গড়ন। যে কোনো মেয়ের ভালো লাগবে। শ্যামলাটে গায়ের রং, মুখে খোঁচা খোঁচা দাড়ি, কপালে চুলগুলো ফেলে রাখে, মাঝে মাঝে সাউথ ইন্ডিয়ান হিরো লাগে। খাড়া নাক, রাগ হলে লাল হয়ে যায়, অথচ এখন একদম শান্ত লাগছে। কতক্ষণ এভাবে ইফতিকে দেখছিল তা জানা নেই শিমুলের। হঠাৎ চোখ খুলতে ইফতি চরম আকারে ধাক্কা খায়। এভাবে নিজের এত কাছে শিমুলকে দেখবে কল্পনাতেও ছিল না তার। শিমুলও সময় দ্রুততার কারণে বেশ লজ্জায় পড়ে যায়। এভাবে চোখ খুলবে ইফতি সেটা ভাবেনি। তড়াক করে উঠে দাঁড়িয়ে পড়ে শিমুল। আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমাদের বাড়ি যেতে হবে। বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় শিমুল। লজ্জায় এক মুহূর্ত দাঁড়াতে পারছিল না ইফতির সামনে। নিজের উপরই রাগ লাগছে তার। কি করছিল সে? না জানি ইফতি কি ভাবছে। আর ইফতি এখনো বিছানায় বসে ভেবে যাচ্ছে হলোটা কি ওর সাথে। হারুন সাহেবের মনটা আজ ভালো নেই। মেয়েটা আজ নিজের বাড়ি চলে যাবে। কিছুতেই নিজেকে সামাল দিতে পারছেন না। এতদিন শুধু ভাবতেন মেয়েটার বিয়ে কবে হবে,
কিন্তু এখন যখন মেয়েটার বিয়ে হয়ে গেছে তখন আফসোস হচ্ছে। ইস, মেয়েটাকে যদি তার কাছে রেখে দিতে পারতেন। বারবার চোখ ভিজে যাচ্ছে। মেয়েটা চলে গেলে কিভাবে নিজেকে আটকে রাখবেন কে জানে। বাবারা বুঝি এমনই হয়, নিজের কলেজার টুকরোকে আদরে সোহাগে বড় করে, নিজের সব কিছু দিয়ে তাকে আগলে রাখে, তারপর একদিন একটা রাজকুমারের হাতে তাকে সঁপে দেয়, এই ভরসায় যে তার মেয়েকে দেখে রাখবে সে, তার মতোই মাথায় করে রাখবে সেই রাজকুমার। তখন নিজের বুকটা খালি হয়ে যায়, নিজের বুকে রক্তক্ষরণ হয়, অথচ কাউকে দেখাতে পারে না। আজ হারুন সাহেবের অবস্থাটাও তাই। ওনার আছে এই একটা সম্বল, সারা জীবনের পুঁজি। এখন তার সেই জমানো পুঁজি ইফতির ঘর আলো করবে। কিন্তু ইফতি কি তার এই রাজকুমারীর যোগ্য খেয়াল রাখবে? তার কলিজার টুকরোকে তার মতোই আগলে রাখবে? খালুজান, আপারা রেডি, অহনি বাইর হইব। লোকমানের কথায় খেয়াল থেকে বের হন তিনি, চোখ জোড়া মুছে বললেন, তুই যা, আমি আসতেছি। জি, আচ্ছা। লোকমান চলে গেলে টেবিল থেকে মোটা ফ্রেমের চশমাটা হাতে নেন হারুন সাহেব। তাকে শক্ত হতে হবে, মেয়ের বাবা হতে গেলে এগুলো তো মেনে নিতেই হবে। শিমুল খাওয়ার পর অথৈকে রেডি করিয়ে দিতে লাগলো। ইফতি রুমে এসে দেখে শিমুল অথৈকে নিয়ে ব্যস্ত। বারবার কথা বলা ট্রাই করেও কিভাবে বলা শুরু করবে বুঝতে পারছে না। শেষমেশ সব চিন্তা ভাবনা বাদ দিয়ে বলেই দিল, শিমুল, তোমার সাথে আমার কিছু কথা আছে। সকালে ঘটে যাওয়া ঘটনার পর থেকে এখন পর্যন্ত শিমুল ইফতির সাথে সোজা মুখে কথা বলেনি, খানিকটা এড়িয়ে চলছিল। এখন ইফতির কথা শুনে মনের মাঝে খচখচ করা শুরু করলো। না জানি ইফতি কি বলবে। কি হলো, শুনছো আমি কি বলছি? জি, বলেন, শুনতেছি। আচ্ছা, বাসায় যেই বলবো রেডি হয়ে নাও। বলেই শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো ইফতি। শিমুল যেন হাঁফ ছেড়ে বাঁচল। শিমুলের সকালবেলার ঘটনা মনে পড়তে মুখ নাক লাল হয়ে গেল। এটা ইচ্ছাকৃত না, কিন্তু ইফতি ঘটনাগুলো কি কিভাবে নিচ্ছে কে জানে। সকাল 10টা, ইফতিরা সম্পূর্ণ রেডি। ইফতি গাড়িতে বসে ওয়েট করছে। শিমুল লোকমানকে যাবতীয় সব বুঝিয়ে দিচ্ছে। এখন লোকমানের দায়িত্ব হারুন সাহেবের দিকে খেয়াল রাখা। হারুন সাহেব বারবার চোখ মুছছেন যাতে শিমুলের চোখে না পড়ে, কিন্তু শিমুলের চোখে বাবার চোখের পানি আর আলো না। বাবার সামনে দাঁড়িয়ে বাবার চোখ মুছে বলল, আমার কথা মনে পড়লেই আমাকে ফোন দিবা, আমি আর পুচকু চলে আসব। অথৈকে আদর করে পুচকু নামে ডাকে শিমুল। তুই নিজের খেয়াল রাখিস। চোখ মোছো, এইভাবে কাঁদলে আমার ভালো লাগবে? আচ্ছা, আর কাঁদিস না, সাবধানে যাইস। লোকমানকে বুঝিয়ে দিছি, সাবধানে থেকো বাবা। আয় তোরা। বাবাকে জড়িয়ে ধরে বিদায় নিল শিমুল। গাড়িতে বসে বাইরের দিকে তাকিয়েছিল। সারা রাস্তা কোনো কথা বলেনি। অথর কথাতে শুধু হ্যাঁ এগুলোই বলেছে। মনটা তারও ভালো নেই। বুড়ো মানুষটা না জানি কিভাবে থাকবে। ইফতি ভালোভাবে বুঝতে পারছিল শিমুলের মন খারাপ, তাই কোনো কথা বলেনি। সারাটা রাস্তা নিশ্চুপ ছিল দুটো মানুষ। বাসায় ঢুকতেই সিকান্দার সাহেব জানিয়ে দিলেন ইফতিকে 5 মিনিটে ফ্রেশ হয়ে নিতে, অফিসে আর্জেন্ট যেতে হবে। শিমুল অথর রুমে যেতে নিলে ইফতি বলে ওঠে, কোথায় যাচ্ছ? রুমে ফ্রেশ হব। আজ থেকে এই রুমে থাকতে পারো তুমি? জি। হুম, এভাবে করে আমি অথয়ের কাছে থাকতে পারবো। এই 2 মাসে আমি ওর ধারে কাছে থাকি না বিধায় মেয়েটা আমার কাছেও আসতে চায় না। আচ্ছা, হুম। শুনুন, একটা কথা বলার ছিল। কি? আমি কাল থেকে জয়েন করতে চাচ্ছি হসপিটালে। হসপিটালে জয়েন করলে অথয়ের কি হবে? এই 2 মাস যেভাবে সামলেছি সেভাবেই সামলাবো। আমি নাইট ডিউটি করা ছেড়ে দিয়েছি, তাই সমস্যা হবে না ইনশাল্লাহ। না না, তুমি জব ছেড়ে দাও। অথই তোমাকে বাদে এত সময় কি করবে? মা তো আছেনই, আর আমি 5টার মধ্যে বাড়ি চলে আসব। শুক্রবার অফ ডে, তাই সমস্যাও হবে না। না মানে না, এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। বলেই ভিতরে চলে গেল। শিমুলের রাগ হতে লাগলো। এই লোকটা এত জিদি কেন? কোনো কথাই বুঝতে চায় না। অথৈকে সে ভালোবাসে, কিন্তু নিজের প্রফেশনকেও ততটাই ভালোবাসে। লোকটা না করে চলে গেল, একবার এক্সপ্লেন করার সুযোগ দিল না। অথৈকে ফ্রেশ করিয়ে খাটে বসে আছে শিমুল। রাগ লাগছে, কিন্তু এক্সপ্রেস করতে পারছে না। শুধু চোখে গোল গোল করে ইফতির দিকে তাকিয়ে আছে। ড্রেসিং টেবিলের আয়নার ইফতি চুল ঠিক করছে। আয়না থেকে শিমুলের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। কি হয়েছে? এভাবে ভুতুম পেঁচার মতো মুখ করে রেখেছো কেন? আমি ভুতুম পেঁচাই, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই, শুধু আমার সামনে থেকো না, এই মুখ দেখলে দিনটাই খারাপ যাবে। ইফতির টন্টিং এ কোনো কথা বলল না শিমুল। অথৈর খাবার আনতে রান্নাঘরের দিকে রওনা দিল। ইফতি খুব ভালো করে বুঝতে পারলো শিমুলের মন কেন খারাপ, কিন্তু সে এতে তার মতামত বদলাবে না।
অথৈর মা হতে হলে সঠিকভাবেই অথৈর মা হতে হবে। ইফতি অফিসে যাবার পর সারাদিন অথৈকে নিয়ে কেটে গেল শিমুলের। সন্ধ্যা 6টা নাগাদ ইফতি এবং শ্রীকান্তা সাহেব বাড়ি ফেরেন। ইফতি বাসায় ঢুকে রুমে চলে আসে। রুমে আসতেই যা দেখলো তাতে কিছুক্ষণের জন্য মাথা কাজ করা বন্ধ দিল। কিছুক্ষণ আগে অথৈ ভরপেট খাবার পর দৌড়াদৌড়ি করে খেলছিল। শিমুল বারণ করার পরও সে তার মতোই খেলছিল। এক পর্যায়ে তিনি শিমুলের গায়ে বমি করে ভাসায় দিলেন। শিমুলের আর কি করার, অথৈকে চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দিল। দুর্বল হয়ে গেছে বমিটা করে। নিজেও গোসল করে নিল। মেয়েটা ঘুমাচ্ছে বিধায় শাড়িটা রুমে এসে পড়ছিল। শিমুলের খেয়াল ছিল না সে দরজা লক করেনি, শুধু লাগিয়ে রেখেছে। কুচি সামলাচ্ছিল, ঠিক তখনই ইফতি রুমে ঢুকে। ইফতি দরজা বন্ধ দেখেও নির্দ্বিধায় ঢুকে পড়ল। সে ভুলেই গেছে এখন তার রুমে শিমুল নামের নারীরও আসা যাওয়া হবে। শিমুলের এই অবস্থা দেখে 1 মিনিট দেরি না করে রুম থেকে বেরিয়ে পড়ল ইফতি। মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে, কিন্তু তাতে ক্ষতি তারই হবে। মানুষ তাকে টাকলা বলবে। ঘটনার আকস্মিকতায় শিমুল বেকুব বনে গেল। আজকে দিনটাই তার বিরক্তিকর কাটছে। দ্রুত শাড়িটা পরে সখিনাকে ডাক দিল। সখিনাকে অথৈর পাশে বসিয়ে রান্নাঘরের দিকে গেল সে। আফসানা বেগম তখন চা বানাচ্ছিলেন। শিমুল পাশে দাঁড়িয়ে বলল, মা, বিকেলের নাস্তাটা আমি করি। তুমি করবে? ঠিক আছে, করো তবে। মা, একটা কথা ছিল। বলো মা। আমি তো বিয়ের কারণে 1 সপ্তাহ ছুটি নিয়েছিলাম হসপিটাল থেকে। কাল থেকে আমি আবার কাজ শুরু করতে চাচ্ছি। ইপ্তিকে জানিয়েছো? জি মা, উনি মানা করে দিয়েছেন। তাহলে আমি কি বলবো মা? তবে তোমার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে দেখতে পারো। আচ্ছা মা। তাহলে এক কাজ করো, পেঁয়াজও বানাও। আবহাওয়াটা একটু নরম, ওনার গরম চায়ের সাথে পেঁয়াজও বেশ ভালো লাগে। উনি যদি সম্মতি দেয় তাহলে ইপ্তি দ্বিমত করবে না। আর হ্যাঁ শোনো, অথৈর খেয়াল ত্রুটি রাখবে না, তাহলে ইপ্তি কিন্তু কথা ছাড়বে না। শাশুড়ির কথা শিমুলের বুঝতে অসুবিধা হলো না যে তার আপত্তি নেই। এখন শ্বশুর মশাইকে রাজি করাতে পারলে কেল্লাফতে। তখন এই মাথা মোটা লোকটা কিছুই বলতে পারবে না। শ্রীকান্তা সাহেব সম্মতিও দিয়ে দিলেন, কারণ শিমুল একজন ভালো ডাক্তার, তার ব্রাইট ফিউচার আছে। তিনি তাকে বাধা দিলে মেয়েটা সারা জীবন আফসোস থাকবে। একেই অনেক স্যাক্রিফাইস সে করেছে। অপরদিকে ইফতির খুব রাগ লাগছে। রীতিমতো রাগে ফুসতে ফুসতে ঘরে চলে গেল সে। মেজাজ অত্যধিক খারাপ, রাগে নাক লাল হয়ে আছে। শিমুল কোনো মতে রাত পর্যন্ত ইফতিকে এড়িয়ে চলল। সে জানে সামনে গেলেই তাকে কাঁচা চিবিয়ে খাবে। রাতে খাবার পর খুব করে দোয়া ইউনুস পরে রুমে গেল সে। অথই তখন ইফতির কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর ইফতি মেয়েকে কোলে নিয়ে হাঁটছে। আবহাওয়া ঠান্ডা দেখে চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলো শিমুল। ইফতি খেয়াল করেছে শিমুল তাকে এড়িয়ে চলছে, তাই নিজেই আগ বাড়িয়ে বলে উঠল, বাবাকে ভালোই হাত করা শিখে গেছো তাই না? জি। এখন কিছু বলবো না, তবে আমার মেয়ের যদি অযত্ন করেছো তো দেখবে আমি কি করি। আর এরপর থেকে দরজা যে লক করা যায় এটা শিখে নিও। সখিনাও লক করতে পারে, মানুষ বুঝবে না ভেতরের অবস্থা। যদি দরজা লক না করে জাস্ট এমনিই লাগিয়ে রাখো। বলেই অথৈকে শুয়ে দিয়ে নিজে শুয়ে পড়ে ইফতি। আর শিমুল এখনো আয়নার সামনে বসে আছে। তার গাল লাল গোলাপি বেগুনি হয়ে আছে ইফতির কথা শুনে। না জানি ইফতি তাকে কি ভাবছে। এটা ভেবে শিমুলের আজকের মতো ঘুম হারাম হয়ে গেছে। ঘুম ভাঙতেই শিমুলের মনে হলো তার উপর কিছু ভারী জিনিস রাখা হয়েছে। এমনিও বেচারে শেষ রাতে ঘুম এসেছে। ইফতির সাথে প্রথম বেড শেয়ার করছে। খুব অস্বস্তিকর পরিস্থিতিতে রাত কাটায় শিমুল। শেষমেশ শেষ রাতে সব চিন্তা ভাবনার জলাঞ্জলি দিয়ে ঘুমের সাগরে পাড়ি জমায়। চোখ খুলতেই ফিল করতে লাগলো কিছু ভারী জিনিস তার বুক আর পেটের উপর রয়েছে। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলো ভারী জিনিসগুলো আর কিছুই না, পাশে শুয়ে থাকা বাপ মেয়ে। ছোট জন তার পুরো শরীরটাই তার উপর দিয়ে রাখছে, আর বড় জন তার দানবের মতো পা তার পেটের উপর দিয়ে রাখছেন। ছোটটাকে পুরো বড়টার মিনিয়েচার লাগতেছে। একই রকম ভাবে ঘুমিয়ে আছে দুজন, শোয়ার ভঙ্গি একই, এবং সেটা খুবই বাজে। ছোটটাকে ঠিকমতো শুয়ে বড়জন পাগুলো সরাতে লাগলো শিমুল। ইফতির পা খুব সাবধানে সরিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল শিমুল। আজ তার হাসপাতালে যেতে হবে, তাই সব কাজ সেরে রেডি হতে হবে। তাই রান্নাঘরে যেয়ে নাস্তা বানাতে শুরু করে। আফসানা বেগম উঠে গেছেন। বউ শাশুড়ির খুব মিলেছে। সকালে নাস্তা বানাতে বানাতে কড়া করে 1 কাপ চা খাবে তারা। সব প্রায় শেষ, তখন কেউ এসে আঁচল ধরে টান দেয় শিমুলের। পেছনে ফিরে দেখে অথই উঠে গেছে। অথইকে হাত মুখ ধুইয়ে খাইয়ে দেয় শিমুল। বাবু, মামনি আজকে হসপিটালে যাব, তোমাকে দাদুমনির কাছে থাকতে হবে। তুমি নিবা না? না বাবু, এখানে শুয়ে আছে,
তোমাকে যদি লাগিয়ে দেয় তখন কি হবে? তুমি দাদু মনির কাছে থাকবা, ঠিক আছে? আচ্ছা। সোনা মা আমার। অথই ইঞ্জেকশন ভয় পায়, তাই মামুনি যা বলল সবকিছুতে হ্যাঁ বলে দিল সে। অথইকে সখিনার কাছে দিয়ে রুমে চলে এলো শিমুল। রেডি হতে হবে, 9:30টায় রিপোর্টিং। মহারাজ এখনও ঘুমোচ্ছে। কিছুক্ষণ হালকাভাবে ডেকেও লাভ হলো না, মহারাজ গভীর ঘুমে আছেন। শিমুল তাই ব্যর্থ চেষ্টা না করে ওয়াশরুমে চলে গেল। পানির চাপটা মুখে পড়ায় ইফতির ঘুম ভেঙে গেল। পিটপিট করে চোখ খুলে দেখতে পেল একজন নারী আকাশি রঙের শাড়ি পরে তার ভেজা চুলগুলো মুছছে। এত স্নিগ্ধ লাগছে যেন বর্ষায় ভেজা কোনো অপরাজিতা ফুল। খুব ইচ্ছে করছে ফুলটাকে ছুঁয়ে দিতে। উঠে গেছেন? ফ্রেশ হয়ে নিন। বাবা চলে এসেছেন বোধহয় ড্রয়িং রুমে। শিমুলের কথায় ঘোর কাটল ইফতির। মুহূর্তে মুড অফ হয়ে গেল। 1 মিনিট বসে না থেকে ওয়াশরুমে চলে গেল সে। শিমুল ততক্ষণে রুম গুছিয়ে ফেলেছে। মাথা মুছতে মুছতে বের হলে ইফতির সাথে শিমুলের ধাক্কা লাগে। শিমুল টাল সামলাতে না পেরে ইফতি কাঁধ আঁকড়ে ধরে। ইফতিও শিমুলের কোমর ধরে ওকে পড়ার থেকে রক্ষা করে। ইফতির ছোঁয়া পেয়ে প্রথমে খানিকটা কেঁপে ওঠে শিমুল। ইফতির ভেজা চুলের পানি শিমুলের মুখে পড়ছে। দুজন দুজনের চোখে যে কতক্ষণ হারিয়ে যায় তার কোনো হিসেব নেই। মাউনি, মাউনি, ঠকি না পচা, আমাকে খেলে না? বলেই অভিযোগের পুটলি নিয়ে হাজির অথই। তাড়াতাড়ি ইফতি শিমুলকে সোজা করে নিজের কাজে চলে যায়। শিমুল অথইকে নিজের রুমে থেকে বের হয়ে যায়। ইফতি নিজের মাথায় গাঁট্টা মারতে ইচ্ছে করছে। আজ তার কি হয়েছে? মনে মনে বলছে, এটা শিমুল, এটা শিমুল, এটা কোনো বিশ্ব সুন্দরী না। ওর প্রতি এত আকর্ষিত হওয়ার কিছু নাই। তুই ভুল দেখছিস, এটা একটা মোহ শুধু। অপরদিকে শিমুলের মুখ লাল হয়ে আছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সময়টা তার বারবার মনে পড়ছে। শিমুলের এখন কড়া 1 কাপ চা খেতে হবে, মাথা হ্যাং হয়ে যাবে নয়তো তার। শিমুলের চা খাওয়ার একটা বাতিক আছে। নাস্তা খাওয়ার পর ইফতি, সিকান্দার সাহেব এবং শিমুল একসাথে বেরিয়ে গেল। শিমুলকে হসপিটালের সামনে ড্রপ করে ইফতি অফিসে রওনা দিল। হসপিটালে রিপোর্ট করে ওয়ার্ডের দিকে যেতেই কেউ একজন ডেকে উঠল। শিমুল ফুল। পেছনে ফিরে তাকাতে লোকটি এসে তাকে একরকম জড়িয়ে ধরল। লোকটি আর কেউ নয়, শিমুলের স্কুল ফ্রেন্ড এবং তার কলিগ নিহাল। নিহাল বরাবরই শিমুলের খুব ভালো ফ্রেন্ড। যদিও শিমুল তাকে বন্ধুই ভাবে, কিন্তু নিহাল তাকে বন্ধুর চেয়েও বেশি মনে করে। নিহাল ছাড়ো, মানুষ দেখছে। 1 সপ্তাহ কই ছিলি? আমি ছুটি থেকে আসার পর শুনলাম তুই নাকি ছুটি নিছিস। কই গেছিলি? কোথাও যাইনি, তোর সাথে কিছু জরুরি কথা বলার আছে। বেশ, তবে ক্যান্টিনে চল। এখন ওয়ার্ডে যাব, তোর ডিউটি কোথায়? আইসিইউতে। ও, তাহলে আমি চেক করে তোকে ফোন দিবনি। তুই ফ্রি থাকলে বলিস, অনেক কাজ আছে। নিহাল দাঁড়িয়ে শিমুলের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে এখন থেকে নয়, স্কুল লাইফ থেকে ভালোবাসে, কিন্তু বলার সুযোগ সাহস কিছুই হয়নি। এখন হসপিটালে ভালো চাকরি পেয়েছে, সে এখন এস্টাবলিশ হয়েছে। এখন ওকে তার মনের কথা বলাই যায়। আর শিমুলের ইনফার্টিলিটিতে নিহালের কিছুই যায় আসে না। সে শুধু তার শিমুল ফুলকে নিজের করে নিতে চায়। যদি শিমুল বাদ সাধে সরাসরি বলে দিবে তাকে, দরকার হলে অ্যাডপ্ট করতেও রাজি নিহাল। কিন্তু নিহাল তো জানেই না তার শিমুল ফুল এখন অন্য কারোর বউ, অন্য কারোর মা। শিমুল দুপুরের দিকে ফ্রি হয়। সকাল থেকে প্রচুর রোগী দেখেছে সে। এখন তার মেয়ের খোঁজ নিতে হবে। আফসানা বেগমকে ফোন দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলল শিমুল। ভালো হয়েছে তুমি ফোন করেছো। তোমার মেয়ে খেতেই চাচ্ছে না। মা, আপনাকে খুব জ্বালাচ্ছে না ওকে একটু ফোনটা দিবেন? আচ্ছা, দিচ্ছি। অথৈকে ফোন দিতে তার কথার পুটরি খুলল। মাউনি, দাদুন মার দেয়, আমি খাবো না। সোনা, দাদুমণিকে জ্বালিও না, খেয়ে ফেলো। তুমি না আমার সোনা বাচ্চা। তুমি আসবে না? আসবো সোনা, আমি কাজ করে যে, কাজ শেষে এসে পড়বো, তারপর আমরা খেলবো। বলো আসার সময় কি আনবো মামুনি? চকলেট, আইসক্রিম, টিপস। আচ্ছা মামুনি, নিয়ে আসবো। তুমি ভালো বাচ্চার মতো মাছ খেয়ে ফেলো তো সোনা। যদি দাদুমণি বলে তুমি গুড বাচ্চা, তাহলে মামুনি সব নিয়ে আসবো। এবার তুমি দাদুমণিকে ফোন দাও। আচ্ছা। আফসানা বেগমের সাথে কথা বলে ফোন রেখে দেয় শিমুল। ফোন রাখতেই নিহাল হাজির। সে অনেকক্ষণ আগেই এসেছিল, কথা বলছিল বলে ডিস্টার্ব করেনি। কি কথা হলো পুচকুর সাথে? পুরো পাকা বুড়ি একটা, পুত পুত করে কথা বলতেই থাকে। ও এখন কোথায়? তোর কাছে নাকি ওদের বাসায়? তোকে জরুরি কথা বলার আছে। ফ্রি তুই? তাহলে ক্যান্টিনে যেতাম। চল, মেলা খিদা লাগছে। তোর তো ক্ষুধা লাগবেই, সারাক্ষণ খাই খাই। চল। এখন কি করব বল? একটা বউ থাকলে না হয় সে রান্না করে খাওয়াতো, তা তো নাই। এখন ক্যান্টিনে ভরসা।
করে ফেল না, মানা কি করেছে? আন্টিরও বয়স হয়েছে। এবার বিয়েটা করেই ফেলবো, বউ পালার সামর্থ্য হয়ে গেছে। বলেই তারা ক্যান্টিনের দিকে রওনা দিল। খাবার নিয়ে বসতে না বসতে ফোন বেজে উঠল শিমুলের। ফোন বের করে 100 ভোল্টেজের একটা শক খেলো সে। জনাব ইফতি রহমান তাকে ফোন করেছে। নিহালের কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করে শিমুল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আপনার? হুম, ভালো। কখন ছুটি হবে? 5টা 5:30টার দিকেই ফ্রি হয়ে যাব। আচ্ছা, রাখি। বলেই ফোন রেখে দিল মহারাজ। শিমুল বুঝতে পারছে না এই লোকের আজ হলোটা কি। টেবিলে যেয়ে দেখে নিহাল খেতে আরম্ভ করে দিয়েছে। কিরে, একটু অপেক্ষাও করলি না? তুই দেরি করেছিলি। কে ফোন করেছিল রে? ইফতি মহাশয়। ও, তোকে কেন ফোন করেছে? ও, তোকে যেটা বলা হয়নি, আমার আর ইফতির বিয়ে হয়ে গেছে এই সপ্তাহ, এই জন্যই আমি ছুটি নিয়েছিলাম। ঘরোয়াভাবেই বিয়েটা হয়েছে। আজ 4 দিন হলো আমার বিবাহিত জীবনের। শিমুলের কথা শুনে যেন মাথা ফাঁকা হয়ে গিয়েছে নেহালের। চোখে মুখে আধার ছেয়ে গেল। যে মেয়েকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছিল, সে মেয়ে আজ অন্য কারোর বউ। তবে সে বড্ড দেরি করে ফেলল। সে তো ভেবেছিল শিমুলকে এই সপ্তাহের মধ্যেই মনের কথা বলে দিবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। তুই আমার কথা শুনছিস তো? শিমুলের কথায় বাস্তবে ফিরে আসে নিহাল। হৃদয়ে যেন কেউ ধারালো কোনো ছুরি নিয়ে আঘাত করে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে। তবু নিজেকে সামলে জিজ্ঞেস করলো শিমুলকে। তুই কি হুজুকে মাতাল হয়ে বিয়েটা করলি? এমন কেন মনে হচ্ছে তোর? আর কি মনে হবে? তুই বল, ইফতি তোকে মেনে নিবে কোনোদিন? বকুলের জায়গা তোকে দিবে ও? সেই আশা আমি করিও না। আমি পুচকুর জন্য বিয়ে করেছি। পুচকুকে সামলে রাখার আরও ওয়ে ছিল শিমুল। তুই হাইপার হচ্ছিস কেন? কেন হবে না? একটা সমঝোতার সম্পর্ক তুই নিজেকে জড়িয়েছিলিস, সেখানে অপর ব্যক্তি তোকে তোর প্রাপ্য জায়গাটা দিবে না। এই সমঝোতার সম্পর্ক কতদিন বয়ে নিবি? 1 মাস, 1 বছর হাঁপিয়ে যাবি। শান্ত হ, বোঝার ট্রাই কর। কি বুঝবো বল? এত বড় সিদ্ধান্ত একবার কি আমার সাথে পরামর্শ করা যেত না? যেত, কিন্তু কিন্তু কি? তুই ব্যস্ত ছিলি, ছুটিতে ছিলি, তাই ডিস্টার্ব করিনি। বাহ, ডিস্টার্ব এটাই শোনা বাকি ছিল। আর কোনোদিন কথা বলবি না তুই। নিহাল শোন। নিহাল এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে গেল। শিমুল ভাবছে হয়তো তাকে এই বিয়ের ব্যাপারটা না বলায় নিহাল রাগ করেছে। অপরদিকে নিহাল শত কষ্টেও নিজেকে সামলাতে পারছে না। কেন শিমুল তাকে একটাবার সুযোগ দিল না? কেন সে এত দেরি করলো? 4 দিন আগে জানলে হয়তো এই বিয়েটা হতে দিত না সে। দুপুরের পর থেকে নিহাল একবারও শিমুলের সামনে যায়নি। শিমুলও ঘাটেনি। ভেবেছে হয়তো 1-2 দিন পর রাগ পড়ে যাবে। ছুটির সময় বের হতেই দেখলো ইফতি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বেশ লাগছে ইফতিকে। ব্লু শার্ট, জিন্স, হাতে কালো ঘড়ি, শার্টের হাতে কোণে অবধি তোলা। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। শিমুল অবাক হলেও খুশি হয়েছে। হয়তো তাদের সম্পর্কটা নতুন রূপ নিচ্ছে। শুধু সমঝোতাই কি এই সম্পর্কের ভিত্তি, নাকি এই সম্পর্কটাও আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো হতে পারবে? আজ প্রায় 25 দিন হতে চলল শিমুল এবং ইফতির বিয়ের। এই 25 দিনে তাদের সম্পর্কটা যেখানে ছিল ঠিক সেই জায়গায় রয়ে গেছে। শিমুল অথের দেখভালে কোনো ত্রুটি রাখেনি। ইফতি বারবার শিমুলের দিকে পা বাড়াতে যেও আটকে যায়। কোথাও না কোথাও একটা বাধা রয়েই গেছে। ধীরে ধীরে তার মনে যে আলাদা জায়গা তৈরি করে নিচ্ছে শিমুল, সেটা খুব ভালো করেই অনুভব করতে পারছে, কিন্তু প্রকাশ করতে চাইছে না। তাই 1 কদম শিমুলের দিকে এগিয়েও 2 কদম পেছনে সরে যাচ্ছে সে। শিমুলের আজকাল মনটা ভালো নেই। সেদিনের পর থেকে নিহাল তার সাথে একবার যোগাযোগ তো দূরে থাক, তার সামনে পর্যন্ত আসেনি। এত ভালো বন্ধুকে এভাবে হারিয়ে ফেলছে ভাবতেই কেমন জানি নিজেকে অসহায় লাগছে তার। খাওয়ার পর ইফতির রুমে এসে খেয়াল করলো শিমুল রুমে নেই। অথই বিছানায় ঘুমাচ্ছে। রুমে আর ওয়াশরুমে না পেয়ে বারান্দার দিকে উঁকি মেরে দেখলো শিমুলের শাড়ির আঁচল দেখা যাচ্ছে। শিমুলের উদাসীনতা আজ যেন খুব চোখে পড়ছে। 7-5 না ভেবে শিমুলের কাছাকাছি একটু দূরত্ব রেখে দাঁড়ালো সে। শিমুল ইফতির অস্তিত্ব বুঝতে পেরেও চুপ করে দাঁড়িয়ে রইল। অন্ধকার রাতে সোডিয়ামের আলোতে শিমুলের মুখটা কোনো নূরের চেয়ে কম লাগছে না। কপালের ছোট ছোট চুলগুলো বারবার চোখ ঢেকে দিচ্ছে। শিমুলের ঠোঁটের নিচের তিলটা আজ ইফতিকে বড্ড আকৃষ্ট করছে। খুব করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। নিজের পুরুষত্বকে বহুত কষ্টে সংবরণ করলো। পিনপতন নীরবতা ভেঙে জিজ্ঞেস করে উঠল, মন কি বেশি খারাপ? যদি খারাপ থাকে তাহলে বলতে পারো, শেয়ার করলে নাকি বোঝা কমে। মন খারাপ কিনা সেটাও ঠিক জানি না। কেন বলো তো? আচ্ছা, এমন কি হয়েছে আপনার সাথে যে আপনার প্রিয় বন্ধু আপনার সাথে কথা বলা ছেড়ে দিয়েছে?
কোনো কারণে মনোমালিন্য হয়েছে যা চেয়েও আপনি ঠিক করতে পারছেন না? হুম, তোমার উপরও কেউ রাগ করে থাকতে পারে নাকি? তা তো হয়েছে। আমাকে কি পুরো ঘটনাটা বলা যাবে? বলার তেমন কিছুই নেই। আমার বেস্ট ফ্রেন্ডকে আমার বিয়ের কথা জানায়নি, তাই তো সে এই 21 দিন হলো আমার সাথে কোনো রকম যোগাযোগ করছে না। ফ্রেন্ডের সাথে দেখা হবার ওয়ে কি? হসপিটাল আমার সাথেই কাজ করে। তাইলে তো সলিউশন খুব সোজা। কালকে সকালে হসপিটালে যেয়ে তাকে খুঁজে বের করব। তারপর সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবা প্রবলেম কি। কথা না বললে কোনোদিন কোনো কিছু সলভ হয় না। আর বন্ধুত্ব জিনিসটা এমন যে যত অবহেলা করবা তত জং ধরবে। তুমি তার রাগ পড়ার অপেক্ষায় আছো, সে হয়তো তোমার রাগ ভাঙানোর অপেক্ষায় আছে। তুমি এক কদম আগালে সে তোমার দিকে তার হাত বাড়িয়ে দিবে। বুঝলেন ডাক্তার সাহেবা? ধন্যবাদ। তা আজ তার কি এখানেই থাকবেন নাকি? আপনি যান, আমি আসছি। বাতাসটা ঠান্ডা, বৃষ্টি হবে। চলো, দাঁড়িয়ে থেকো না আর। ইফতির কথা বলার ধরন আচরণ আজকাল সবকিছুই যেন শিমুলের ভালো লাগে। তার ভাবনা চিন্তায় আজকাল যেন এই পুরুষটির আনাগোনা। সম্পর্কটা হয়তো স্বামী স্ত্রীর নয়, তবে বন্ধুত্বটা বেশ হয়েছে। শিমুলের মনে যেন ক্ষীণ আশা জন্মাতে লেগেছে। একদিন ঠিক ইফতি তাকে স্ত্রী হিসেবে মেনে নিবে। তার কোনো ইচ্ছে নেই বকুলের জায়গা দখল করা, তবে নিজের জায়গা করে নিতে ক্ষতি কোথায়। পরদিন সকাল 10টা, শিমুল তন্ন তন্ন করে খুঁজে শেষমেশ ডাক্তার ইসরাত মাহমুদের কেবিনে নিহালকে পেল। ডাক্তার ইসরাত মাহমুদ গাইনোকোলজিস্ট ডিপার্টমেন্টের হেড। নিহাল ওনার আন্ডারেই রয়েছেন। কাল একটি অপারেশনে নিহালের অমনোযোগিতার জন্য একটা বড় বিপদ হতে হতে সামলেছে। তাই খুব বাজেভাবে বকছেন তিনি নিহালকে। যদি এইরকম বিহেভিয়ার থাকে দেন ইউ ক্যান রিজাইন ডক্টর নিহাল বিন আফরোজ। সরি ম্যাম, এরকম আর হবে না। হোয়াট সরি? যদি বাই এনি চান্স রোগী কিছু হতো, তুমি এই দায়ভার নিতে? লাইফে সবারই কিছু না কিছু প্রবলেম থাকে। পার্সোনাল লাইফের সাথে ডিল না করতে পারলে ইট উইল হ্যাম্পার ইউর ফিউচার। দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং, মাইন্ড ইট, নাও গো। ইয়েস ম্যাম। বের হতে শিমুলকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা চমকে গেল নিহাল। তারপর তার পাশ দিয়ে হেঁটে যেতে নিলেই শিমুল তার হাত খপ করে ধরে ফেলে। টানতে টানতে হসপিটালের টেরেসে নিয়ে যায় তাকে। এখানে নিয়ে এসেছিস কেন? কি হলো শিমুল, কি হয়েছে? তোর কি হয়েছে নিহাল, একটু বলবি? বিগত 21 দিন তুই আমাকে এড়িয়ে গেছিস, কি হয়েছে? কি আবার হবে? কিছু না। নিহাল, আমি আজ থেকে তোকে চিনি না। প্রায় আমাদের বন্ধুত্ব 13 বছর হবে। তুই ফাও কথা বললেই তো হবে না। তুই এতই অমনোযোগী ছিলি যে ইসরাত ম্যাম তোকে বকেছে, যেখানে তিনি তোকে নিজের ছেলের মতো ভালোবাসে। ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড কাইন্ডলি? ফর গডস সেক প্লিজ। বললাম তো কিছু হয়নি, তারপর কেন জোর করছিস? চিল্লাচ্ছিস কেন? তুই আমাকে এখানে এসব জিজ্ঞেস করতে আনলে আমি বলবো প্লিজ লিভ মি অ্যালোন। আর পারছি না, একা ছাড়তে পারবো না তোকে। বল না প্লিজ, যদি আমি সলভ করতে পারি। কি সলভ করবি? হ্যাঁ, কি সলভ করবি? ডিভোর্স করবি ইফতিকে? বিয়ে করবি আমায়? আই লাভ ইউ শিমুল। এখন থেকে না, বিগত 10 বছর থেকে তোকে ভালোবাসি। সাহস হয়নি বলার। ভেবেছি একটু সেটেল হই তারপর বলবো। ইউনো, আমি পুরো প্রিপারেশন নিয়ে ছিলাম তোকে ওই উইকে প্রপোজ করার। জানবি কিভাবে তুই? তুই তো ইফতিকে বিয়ে করার জন্য লাফাচ্ছিলি। এখন বল, সলভ করতে পারবি? পারবি না। তুই জানিসই না এটাকে কিভাবে ডিল করতে হয়। জানলেই না আমাকে বলবি? নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর কাছে দিতে কতটা খারাপ লাগে ইউ ডোন্ট নো। ইউ ক্যান্ট ইমাজিন হাউ আই ফিল। সো প্লিজ লিভ মি অ্যালোন। আই ক্যান ফিল। শিমুলের কথায় যেন ভ্যাবাচাকা খেয়ে যায় নিহাল। এত শান্ত রেসপন্স কখনো আশা করেনি সে। শিমুল শান্তভাবে তার দিকে তাকিয়ে আছে, যেন এটা কোনো ইস্যুই না। একটু থেমে আবার বলতে লাগলো, আই ক্যান ফিল ইট নিহাল। আই এম সরি। আমি সত্যিই কোনোদিন ভাবিনি আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এতটা ভালোবাসবে। তবে একটা কথা তুই ভুল বলেছিস। আমি কোনোদিন বুঝতে পারবো না ভালোবাসার মানুষকে অন্যের কাছে দেওয়ার কষ্ট। আমি 6 বছর ধরে এটা ফিল করে এসেছি। মানে? ইফতিকে বিয়ে করার কারণ শুধু পুচকু নয়, আর একটা কারণও আছে। সেটা হলো আমি ইফতিকে ভালোবাসি। এখন না, অনেক আগে থেকে। কি? মনে আছে 6 বছর আগে একবার আমার বিয়ে ঠিক হয়েছিল, অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি। এঙ্গেজমেন্টের দিন বিয়েটা ভেঙে দেয় তারা, কজ আই ক্যান্ট বি আ মাদার। কেউ তাদের জানিয়েছে যে আমি কোনোদিন মা হতে পারবো না।
সেই ছেলেটা আর কেউ না, ইফতি ছিল। তাহলে বকুলের সাথে ওর বিয়ে? 1 বছর পর বকুল জানায় সে একটা ছেলেকে ভালোবাসে। তারপর দেখা যায় সেই ছেলেটা আর কেউ নয়, সেই ছেলেটাও ইফতি। বাবা প্রথমে অনেক আপত্তি করলেও আমি ওদের বিয়ে দিই। আমি ইফতিকে অজান্তেই খুব ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বকুলের মুখ চেয়ে নিজের ভালোবাসাকে জলাঞ্জলি দিতে হয়েছে। বেশ কিছুবার জিজ্ঞাসা করতেও ইচ্ছে হয়েছে আমাকে রিজেকশনের কারণ আমার অপূর্ণতা নাকি বকুল। বকুলও যদি আগেই বলে দিত সেই ছেলেকে সে আগের থেকে ভালোবাসে, তাহলে আমারও তখন বিয়ে ভাঙার যন্ত্রণা সহ্য করতে হতো না। পরে জানতে পারি ইফতি বা বকুল কেউ জানতেই চায়নি আমি যে সেই মেয়ে যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। সে আমাকে দেখেওনি। তার বাবা মাই বিয়ে ঠিক করেছে, আবার তার বাবা মাই বিয়ে ভেঙেছে। বাবা মা বকুল আর ইফতির বিয়ের দিন আমার কাছে ক্ষমা চান। তখন বলেন যে আমি যাতে এই কথাটা কাউকে না বলি। ওদের দুজনের সম্পর্কে একটা ফাটল ধরবে, কারণ বকুল আমাকে খুব ভালোবাসে। কিছুদিন আগে যখন তারা বাবার কাছে আমাদের বিয়ের কথা বলে, বাবা রাজি হতে চাননি। আমি জোর করে রাজি করিয়েছি। পুচকুর যেমন কাউকে দরকার ছিল, ইফতিরও ছিল। আমি ইফতিকেই এইভাবে অন্ধকারে ডুবে যেতে দিতে পারছিলাম না। আমি এখনো তোর মতোই কষ্ট সহ্য করে যাচ্ছি, তবে এটা তখন সোজা হয়ে যায় যখন ভাবি ও তো আমার বোনকেই ভালোবাসে। নিহাল, আমাকে ক্ষমা করে দিস। আমি যদি বিয়েও না করতাম তাহলেও তোকে মেনে নিতে পারতাম না। আমার বেশি বন্ধু নেই, তুই আমার খুব ভালো বন্ধু। এইভাবে আমাকে একা করে দিস না প্লিজ, ভেবে দেখিস। আই এম সরি শিমুল, আমি জানতাম না, সরি। খিদে লাগছে, খাবো। চল। নিহালের অনুতাপ হচ্ছে। কি বলতে কি বলেছে শিমুলকে। সত্যিই তো, শিমুলের যখন এতদিন বিয়ে ভেঙেছে তখন সে চাইলে মনের কথা বলতে পারত, অথচ বলে নাই। এখন যখন তার হাত থেকে সুযোগ চলে গেছে তখন সে শিমুলকে কোণঠাসা করছে। শিমুল তাকে বন্ধু হিসেবে কতটা ভালোবাসে সে তো জানে, তারপরও এই কাজটা করা তার ঠিক হয়নি। ক্যান্টিনে খাবার খাওয়ার সময় নিহালকে চুপচাপ দেখে শিমুল বলে ওঠে, তুই কি এখনো আমার উপর রেগে আছিস? না রে, রেগে থাকবো কেন? নিহাল, আমি জানি তোর খারাপ লাগছে, অস্বস্তি হচ্ছে, কিন্তু এমন কি করা যায় না যে আমরা আজকের দিনটা ভুলে যাই? আমরা এটা ভাবি যে আমি কখনো জানতামই না তুই আমাকে ভালোবাসিস, আর তুই কোনোদিন বলিসনি আমাকে। ঠিক যেমন আগে আমাদের বন্ধুত্বটা ছিল, ঠিক সেইভাবে আমাদের বন্ধুত্বটা অটুট রাখতে। সরি রে, আমি বুঝিনি যে আমার উদাসীনতা তোকে এতটা হার্ট করবে। শিওর তো দিতে পারছি না, তবে আমি ট্রাই করব। আর একটা কথা, যদি কোনোদিন ও তোকে ছেড়ে দেয় আমার কাছে তুই চলে আসবি, তখন কিন্তু ছাড় দিব না। সে দেখা যাবে, খা। বিকেল 6:30। শিমুলের দেরি হয়ে গেছে। একটা ওটি ছিল, সব শেষ করে বের হতে হতে প্রচুর দেরি হয়ে গেছে। টেনশন হচ্ছে, না জানি অথই কি করছে বাসায়। বের হতেই পেছন থেকে ডাক পড়ে, শিমুল ফুল। হুম। সন্ধ্যা হতে চললো, চল আমি বাসায় ড্রপ করে দেই। আমি যেতে পারবো, ইফতি বলেছিল আসবে, ফোন দিচ্ছি ধরছে না। ও হয়তো ব্যস্ত, চল না। কতদিন আমার বাইকে উঠিস না? লাস্ট কবে ড্রাইভে গেছি মনে আছে? ঠিক আছে মহারাজ, জো হুকুম, চল। শিমুল নেহালের বাইকেই উঠে পড়ল। বাইকে দ্রুতও হবে, কিন্তু সে জানতো কেউ একজন তার এই দৃশ্যটি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করবে এবং একটা শুকনো আগুন সেই ব্যক্তির মনটা একটু একটু করে দগ্ধ করবে। আজ আসতে দেরি হওয়ায় শিমুল খুব টেনশনে ছিল। না জানি ইফতি চলে এসেছে কিনা। বাসায় ঢুকেই অথই দৌড়ে কোলে উঠল। কেন দেরিতে আসলো, ওর জন্য চকলেট এনেছে কিনা, হাজারো প্রশ্ন তার। কোনো মতে ওকে সামাল দিয়ে সখিনার কাছে রেখে নিজের রুমে গেল সে। রুমে কোথাও ইফতিকে না দেখতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। খানিকটা হাফ ছেড়ে বাঁচল শিমুল, নয়তো আজকে কোনো কথা শুনতে বাদ থাকতো না। ফ্রেশ হয়ে রান্নাঘরে যেতেই আফসানা বেগমের সাথে দেখা। উনি বলে উঠলেন, আজ এত দেরি হলো যে? মা, ওটি ছিল, সিভিয়ার পেশেন্ট, তাই দেরি হয়েছে। একটা ফোন করে দিতে, গাড়ি চলে যেত। মা, আমার এক বন্ধু ড্রপ করে দিয়েছে, সমস্যা হয়নি। চা খাবেন তো? আমি চা করছি। খেলে মন্দ হয় না। ইফতির জন্য কফিটা পারলে করো। ফ্রেশ না হয়ে স্টাডিতে গিয়ে যে বসেছে, ওঠার নাম নেই। উনি বাসায়। এই তো তুমি আসার 10 মিনিট আগে এসেছে, এসেই স্টাডিতে বসে আছে। ঠিক আছে মা, আমি কফি করে দিচ্ছি। ইফতি স্টাডিতে খুব কম বসে। খুব কাজের চাপ না হলে ইফতিকে শিমুল স্টাডিতে বসতে দেখেনি। স্টাডিতে উকি মেরে দেখলো ইফতি বেশ কিছু ফাইল নিয়ে বসে আছে।
খুব উস্কো খুস্কো লাগছে ওকে। চোখ মুখ শক্ত, নাক লাল হয়ে আছে। শিমুল খুব ভালো করেই বুঝতে পারলো আজ কপালে শনি আছে। ছোট ছোট পা দিয়ে স্টাডিতে প্রবেশ করলো সে। কফির কাপটা টেবিলে রাখতেই ইফতি একবার মাথা তুলে ওর দিকে তাকালো, তারপর আবার কাজে মন দিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যখন ইফতি সাড়া পেল না, তখন শিমুল নিচ থেকে বলে উঠল, ফ্রেশ হবেন না? সন্ধ্যা হয়ে এসেছে, আজান দিয়ে দিবে। আজ কি কাজের চাপ অনেক? তোমার আমাকে নিয়ে ভাবার সময় আছে? এইভাবে বলছেন কেন? কিভাবে বললাম? উঠে ফ্রেশ হয়ে নিন। শিমুল খুব ভালো করেই জানে এখন ইফতির কথায় উত্তর দিলে একটা ঝগড়া লেগে যাবার সমূহ সম্ভাবনা আছে। তাই কথা না বাড়িয়ে মানে মানে কেটে পড়ছিল শিমুল। আজ তোমার ঘড়িতে 5:30, বোধহয় 1 ঘন্টা পর হয়েছে। ইফতির কথায় শিমুল দাঁড়িয়ে পড়ল। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় টাইপের ব্যাপারটা ঘটে গেল। শিমুল দোয়া করছিল যাতে ইফতি তাকে জেরা না করে, কিন্তু ইফতি তো ইফতি, এই টপিক ছেড়ে দেবার বান্দা সে নয়। আমতা আমতা করে বলতে লাগলো, আসলে আজকে একটা ওটি ছিল, সব সেরে বের হতে দেরি হয়েছে। তা ফোন করে জানানো যেত না? আমি করেছিলাম, আসলে ওটি শুরু হচ্ছিল 4টায়। ওটি শেষ হতেই আমি আপনাকে ফোন করেছিলাম, আপনি ধরেননি। তাহলে আমার জন্য অপেক্ষা কেন করলে না? অন্যের বাইকে চড়ে আসতে হলো। অন্যের বাইক? ও, এটা নিহাল ছিল, আমার বেস্ট ফ্রেন্ড, যার কথা কাল বলেছিলাম। অন্ধকার হয়ে আসছিল বিধায় ও আমাকে ড্রপ করে দিয়েছে। এবার ইফতির কাছে ধোঁয়াশাটা কাটলো। আসলে ইফতি 5টা থেকে ওখানে বসেছিল। প্রতিদিন এটা যেন ওর ডিউটি হয়ে গেছে। শিমুলকে হসপিটাল থেকে আনা, অনেক অপেক্ষা করে যখন পারছিল না, তখন বাইরে পানি কিনতে গিয়েছিল সে। পানি কিনে ফিরতে চোখে পড়লো শিমুল একটা ছেলের বাইকে চড়ে বসেছে। রাগে জিদে 1 মিনিট অপেক্ষা না করে বাড়ি চলে আসে ইফতি। তখন থেকে স্টাডিতে বসা। কেন রাগ হচ্ছে, কেন তার বাঁ পাশে তীক্ষ্ণ ব্যথা অনুভব করছিল, এটা বুঝতে না পেরে আরো মেজাজ খারাপ লাগছিল তার। শিমুল তাকে কফিটা দিয়ে অথৈর কাছে চলে গেল। ইফতি আজকাল তার আশেপাশে এই নারীটাকে খুব করে চায়। শিমুলের হাতের কফি ছাড়া সে কারোর কফি এখন খায় না। দিন শেষে এই নারীর মুখ দেখলে যেন তার সকল ক্লান্তির অবসান হয়। এই নারীর মধ্যে কিছু একটা আছে যা তাকে চুম্বকের ন্যায় আকৃষ্ট করে। আচ্ছা, সে তো বকুলকে ভালোবাসতো, তবে একজন মানুষ কি আবার প্রেমে পড়তে পারে? একজনের মনে দুইজনের বাস হওয়া কি সম্ভব? রাতে খাবার পর রুমে এসে দেখলো শিমুলের হাসিতে রুম মুখরিত হয়ে আছে। এত সুন্দর করেও কেউ হাসতে পারে? বারান্দার দিকে যেতেই ইফতি মেজাজ আবার খারাপ হয়ে গেল, কারণ শিমুল কারোর সাথে ফোনে কথা বলছিল আর খিলখিল করে হাসছিল। এত কিসের আলাপ, আর কার সাথেই বা এভাবে কথা বলে হাসতে হবে? ক্ষণিকের জন্য হলেও ইফতির খারাপ লাগছে। ইচ্ছে করছে যে ফোনটা ভেঙে টুকরো টুকরো করে দিতে। কোথায়, তার সাথে তো শিমুল এভাবে মন খুলে হাসে না। তাহলে আচ্ছা, শিমুল এই বিয়েতে হ্যাপি তো? এমন নানা প্রশ্ন যেন ইফতির মস্তিষ্ক ঘিরে রয়েছে। নিজেকে অসহায় লাগছে। আচ্ছা, যদি শিমুল তাকে ছেড়ে চলে যায়, তখন তখন সে কি নিজেকে সামলাতে পারবে? এই নারীর বিচরণ তাকে যে বিভোর করে রাখে। আপনি এখানে ঘুমাতে যাবেন না? হুম, অথই ঘুমিয়ে গেছে। হ্যাঁ। এমন লাগছে কেন আপনাকে? না, কিছু না। কার সাথে কথা বলছিলে? নিহালের সাথে, একটা পাগলও। ও আচ্ছা, তুমি আমাকে তোমার বন্ধুদের সাথে কোনোদিন পরিচয় করিয়ে দাওনি। দিও তো, আমারও জানা উচিত আমার বউয়ের বন্ধু বান্ধব কেমন। আমার অনেক বন্ধু নেই, বন্ধুদের মধ্যে নিহাল আর রাহাই আমার ভালো বন্ধু। রাহা ইউএসএ চলে গেছে, 1 বছর হতে চললো, আর এখন নিহালই রয়েছে। আমাদের বন্ধুত্ব 13 বছরের হবে, স্কুল ফ্রেন্ডও আমার। বিয়ে শাদী করেছে ও? ইফতির প্রশ্নে শিমুল নিমিয়ে যায়। এতদিন না জানলেও আজ সে জানে কেন নিহাল এখনো বিয়ে করেনি। আস্তে আস্তে বলে, না, সে যাকে ভালোবাসতো সেই নারী অন্য কারোর হয়ে গেছে। বুঝিনি। কিছু না, ও বিয়ে করেনি, তবে জলদি ওর বিয়ের ব্যবস্থা করব। ভালো, শুয়ে পড়ো। কাল তো হসপিটালে যেতে হবে, তাই না? হ্যাঁ, দেরি হয়ে গেছে, আপনিও শুয়ে পড়ুন। হুম। শিমুল শুয়ে পড়লে ইফতি সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় চলে গেল। একটার পর একটা সিগারেট জ্বালাতে লাগলো। কিছুতেই মনটাকে শান্ত করতে পারছে না। আচ্ছা, তবে কি সে শিমুলকে ভালোবেসে ফেললো? কিন্তু কিভাবে? এই মেয়েটাকে কি করে তার মনে জায়গা করে নিল? না না, এটা শুধুই আকর্ষণ। কিন্তু আকর্ষণে যদি হয়, তবে শিমুলকে হারিয়ে ফেলার ভয় কেন মনে জেগে বসেছে? সত্যি যদি ওকে কেউ তার থেকে কেড়ে নেয়, কি করবে তখন? এসব আকাশ পাতাল চিন্তা করতে করতে পুরো প্যাকেট সিগারেট শেষ করে ফেললো ইফতি। 3টার দিকে শিমুলের ডাকে ইফতি রুমে যায়।
হঠাৎ করে শিমুল জোরে ডেকে ওঠে ইফতিকে। রুমে যেয়ে দেখে শিমুল অথৈকে কোলে নিয়ে বসে আছে। কি হয়েছে? পুচকুর প্রচুর জ্বর, একটু থার্মোমিটার দেন না। হুট করে জ্বর হলো কি করে? জ্বরে কাঁপছে মেয়েটা, বুঝতে পারছি না। রাতে তো ভালোই ছিল। এই নাও। জ্বর মেপে দেখা গেল 102 ডিগ্রি ফারেনহাইট জ্বর। এইটুকু বাচ্চা মেয়ে এত জ্বর? ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক। বকুল হলে হয়তো কান্নাকাটি বাঁধিয়ে দিত, কিন্তু অদ্ভুত ব্যাপার, শিমুল খুব শান্ত এবং ঠান্ডা মাথায় কাজ করছে। অথৈকে নাপা সিরাপ খাইয়ে জলপট্টি দিতে লাগলো সে। ইফতি এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শিমুলের দিকে, মুখে চিন্তা স্পষ্ট, তাও খুব ধৈর্য করে সে অথৈকে সামলাচ্ছে। এই কয়দিনে এটুকু বুঝতে বাকি নেই ইফতির যে শিমুল অথৈকে তার থেকেও বেশি ভালোবাসে। বড় হলে যদি অথৈকে না বলা হয় যে তার আসল মা বকুল, তবে হয়তো অথৈ আলাদা করতে পারবে না কে তার আসল মা। সারা রাত অথৈ সেবাতেই কেটে যায়। সকালে জ্বরটা কমলে শিমুল একটু গায়ে এলিয়ে দেয়। খুব টায়ার্ড লাগছে। মেয়ের জ্বর এখন 100 ডিগ্রিতে নেমেছে। এক রাতে বাচ্চাটার মুখ শুকিয়ে গেছে। মেয়েকে জড়িয়ে একটা ঘুম দিলে মন্দ হয় না। সকাল 9টা। ইফতির ঘুম ভাঙলো। পাশ ফিরে দেখে দুই মা মেয়ে ঘুম। মেয়ের কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই। কপালে হামি দিয়ে উঠে যাচ্ছিল। কি মনে করে শিমুলের কপালেও ঠোঁট ছুঁয়ে দিল। শিমুলের ঘুমন্ত ক্লান্ত চেহারাটা আজ ইফতির কাছে কোনো সদ্য ফোটা শিমুল ফুলের চেয়ে কম কিছু লাগছে না। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। আজ অফিস যাবে না সে। রুম থেকে বের হয়ে সখিনার সাথে দেখা। ভাইজান, ভাবি উঠে নাই? কেন, ওকে লাগবে কেন? প্রত্যেক দিন তো ভাবি নাস্তা বানাই, তাই খালাম্মাই পাঠাইছিল। মা কই? পাকঘরে। ঠিক করে বলো। রান্নাঘরে। তোর পড়াশোনার কি অবস্থা? ভালা। এই সামনে মাসেই পরীক্ষা। আচ্ছা, সকালবেলা পড়াশোনা কিছু করছিস? জি ভাইজান, ভাবি খুব ভালো করেই পড়ায় আমারে। যা পড়তে যা। সখিনা মেয়েটা খুব সরল সোজা। কেউ নেই বলে বকুল তাকে এই বাসায় আশ্রয় দেয়। আজ মেয়ে কত বড় হয়ে গেছে। রান্নাঘরে আফসানা বেগম চা বানাচ্ছিলেন। শিমুল এখনো ওঠেনি দেখে প্রশ্ন করে ওঠেন ইফতিকে। বৌমার কি শরীর খারাপ রে ইফতি? না মা, শিমুল ঠিক আছে। তাহলে আজ এখনো ওঠেনি যে? আসলে অথৈর রাতে জ্বর এসেছিল, এখন নেই, কিন্তু সারা রাত খুব ধকল গেছে শিমুলের। সকালে ঘুমিয়েছে, তাই এখনো ওঠেনি। ও বেচারি ঘুমাক তাহলে। তুই কি কফি খাবি আমার হাতের? দাও, মাথাটা ধরে আছে। বলে ইফতি রুমের দিকে রওনা দেয়। অথৈকে খাবার খাওয়াতে হবে। রুমে ঢুকতে দেখে শিমুল উঠে পড়েছে। কি গো, উঠে পড়লে? অনেক বেলা হয়েছে না? তা তো হয়েছে। তুমি কি আবার হসপিটালে যাবে নাকি? না না, 2 দিন ছুটি নিয়েছি, নিহাল অ্যারেঞ্জ করে দিবে। ও। নিহালের কথা শুনতে ইফতি কেমন জানি চুপচাপ হয়ে গেল। নিহালকে একদম সহ্য হচ্ছে না ওর। শিমুল ফ্রেশ হয়ে অথৈকে তুলে দিল। আজ মেয়েটা চুপচাপ, জ্বরের ধকলে দুর্বল হয়ে গেছে। সারাদিন আজ ইফতির খারাপ কাটলো না। শিমুলের সাথে বিয়ের পর থেকে এভাবে সময় কাটানো হয়নি। শিমুল আজ পুরোটা দিন অথৈ আর ইফতির সাথে কাটাতে পেরে বেশ ভালো লাগছে তার। অথৈ বেশ সুস্থ। দুপুরে ইফতির পছন্দের খাবারগুলো রান্না করে শিমুল। ইফতিও বেশ তৃপ্তি নিয়ে খায়। এই রান্নাগুলো বকুল রাঁধত। তারপর থেকে আর সেভাবে খাওয়া হয়নি। শিমুলের রান্নার হাত ভালো। অনেকদিন পর যেন তৃপ্তি নিয়ে খেয়েছে ইফতি। খাওয়া দাওয়ার পর গোসল করে ফ্রেশ হয়ে নেয় শিমুল। আজকে কম খাটুনি যায়নি। গোসল করে ফ্রেশ হলে মাথা ফাঁকা লাগবে। অথৈ তখন ইফতির সাথে খেলছিল। আজ মেয়েটাকে নিয়ে ঘুরে আসলে খারাপ হবে না। মেয়েটা কতদিন বাইরে যায় না। শিমুলেরও হাওয়া বদল হবে। গোসল করে একটা হালকা গোলাপি শাড়ি গায়ে দিল শিমুল। ভেজা চুলে শিমুলকে এতটা স্নিগ্ধ লাগছিল, যার মনে কোনো অপবিত্রতা ছুঁতে পারেনি। ইফতি এক ধ্যানে তাকে দেখছিল। চোখে মুখে পানির বিন্দুগুলো যেন ইফতির তৃষ্ণার্ত হৃদয়কে শান্তি দিচ্ছিল। খুব আলতো করে ছুঁতে ইচ্ছে করছিল তার সামনের নারীটিকে। আয়নায় ইফতিকে স্পষ্ট দেখেছিল শিমুল। ইফতির এমন চাহনি যেন তার ভেতরটাকে নাড়িয়ে দিতে সক্ষম। খুব লজ্জা লাগছিল শিমুলের। পালাতেও পারছে না, আবার থাকতেও পারছে না। ইফতির ঘোর ভাঙল কলিং বেলের আওয়াজে। ঘড়িতে 4টা বাজে। এই সময় কে আসতে পারে? অথৈকে শিমুলের কাছে রেখে দরজা খুলতে গেল সে। দরজা খুলে দেখলো একজন পুরুষ, কম করে হলো 5 ফিট 11 হবে। সুঠাম দেহ তার, পরনে কালো শার্ট, কালো জিন্স, হাতে কালো ঘড়ি, একটা চকলেটের বক্স, কিছু ফল ফলাদি নিয়ে দাঁড়িয়ে আছে। সানগ্লাসটা খুলতে খুলতে জিজ্ঞেস করলো, আপনি ইফতি? আপনি আমাকে চিনবেন না, আমি শিমুলের বন্ধু। শিমুল আছে? ইফতি তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। আজ দুজন সমপর্যায়ের ব্যক্তি মুখোমুখি।
তাদের মুখোমুখি হওয়া কি শিমুলকে কোনো নতুন ঝামেলার সম্মুখীন করবে? কে জানে। সোফায় বসে ইফতির তীক্ষ্ণ দৃষ্টি শুধু নিহাল আর শিমুলের দিকে, যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে তার। সেই আগুনে ভস্ম করে দিবে নিহালকে। অথৈরা তো ভালো খাতির নিহালের সাথে, এ তো তার মেজাজ খারাপ হচ্ছে। মামা মামা করে পাগল করে দিচ্ছে। কই, তাকে তো এত আদর করে বাবা ডাকে না সে। মোট কথা ইফতির ইচ্ছে করছে এখনই নিহালকে বের করে দিতে, কিন্তু পারছে না, কারণ তার বাবা মা সামনে আছেন, আর তারা নিহালকে আদর আপ্যায়নে লেগে পড়েছেন। আর নিহালও সেই 1.5 ঘন্টা যাবৎ আঠার মতো বসে আছে তো আছেই। কই ভেবেছিল মেয়ে আর বউকে নিয়ে একটু ঘুরে আসবে, হলো কই। বজ্জাত লোকটা সে প্ল্যানে পানি ঢেলে দিয়েছে। বাবা, তুমি তো কিছু খাচ্ছ না। আন্টি, খাচ্ছি তো। এমনেও শিমুল ফুলের হাতের পেঁয়াজিও আমি তো 1 প্লেট একাই শেষ করতে পারি। নিহালের মুখে শিমুল ফুল শুনে যেন আরো মেজাজ খারাপ লাগছে ইফতির। মাথা ধরার বাহানায় নিজের রুমে চলে গেল। সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে। একজন নারী যেমন অন্য নারীর মনের গহীনে ঢুকতে পারে, একজন পুরুষও ঢুকতে পারে। নিহালের চাহনি, কথাবার্তা জানান দিচ্ছে সে শিমুলকে চায়। আচ্ছা, শিমুলের চোখে এটা পড়েনি? নাকি শিমুলও তাকে? না না, তা কি করে হবে? এটাই হওয়ার ছিল। তবে কেন তাকে বিয়ে করলো ও? ইফতি পুরো ঘেটে হয়ে রয়েছে। হাত দিয়ে মাথা চেপে বসে রইল খাটের উপর। আপনার কি খুব খারাপ লাগছে? মুখ তুলে শিমুলের দিকে তাকিয়ে 1 মিনিট দেরি না করে তাকে জড়িয়ে ধরল ইফতি, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। শিমুলকে প্রথম সজ্ঞানে জড়িয়ে ধরেছে ইফতি। মুহূর্তে যেন জমে গেল সে। শরীরে রক্ত যেন ছলকে উঠছে। ভালোবাসার মানুষটির পরশ বুঝি এমন, না জানে কত প্রজাপতি উঠছে শিমুলের পেটে। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে জিজ্ঞেস করলো ইফতিকে, আপনি ঠিক আছেন তো ইফতি? ইফতি শুনছেন? শিমুলের কথা ইফতির হুঁশ ফিরে মুহূর্তেই। শিমুলকে নিজের থেকে দূর করে দেয় সে। শিমুল ভেবেছিল বোধহয় ভালোবেসে তাকে কাছে ডেকে নিয়েছে ইফতি। ভুল ছিল সে। যদি তাই হতো তবে এভাবে সরিয়ে দিত না সে। ঠিক আছি। তোমার বন্ধু চলে গেছে? ও চলে গেছে। আপনার কি খারাপ লাগছে? বললাম তো ঠিক আছি। ইফতি খানিকটা জোরেই কথাটা বলে উঠল। শিমুলের কাছে ব্যাপারটা খুব অপমানজনক লেগেছে। সে তো ইচ্ছে করে ইফতির কাছে আসেনি। কিছু না বলে সে রুম থেকে বের হয়ে যায়। এখন ইফতির সামনে থাকা বড্ড বেশি বিরক্তিকর লাগছে শিমুলের কাছে। ইফতি শিমুলের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সেদিন রাতে তাদের মাঝে তেমন কোনো কথা হয়নি। 7 দিন কেটে গেছে। শিমুল এবং ইফতির বিয়ের 1 মাস পার হয়ে গেছে। এই বিগত 7 দিনে ইফতি যেন অনেকটা পাল্টে গেছে। ঠিক আগের মতো শিমুলকে এড়িয়ে চলে, যেন শিমুলের প্রতি তার কোনোই ফিলিংস নেই। শিমুলের সাথে চেঁচামেচি করে, সব কাজে শিমুলের খুঁত ধরে, যেন শিমুলের ওপর সে বিরক্ত। শিমুলে বেশি ঘাটায়নি, চুপচাপ অথৈর দেখভালে মন দেয়। অহেতুক স্বপ্ন দেখে কি লাভ, যখন সেটা বাস্তবে পরিণত হবে না। সন্ধ্যা 7টা, শিমুল এখনো বাসায় ফিরেনি। যদি ওই 7 দিন ইফতি একবারও শিমুলকে হসপিটাল থেকে আনতে যায়নি। কিন্তু বাসায় এসেই সখিনাকে জিজ্ঞেস করবে শিমুল কি ফিরেছে কিনা। আজ লেট হচ্ছে বিধায় খানিকটা টেনশন হচ্ছিল ইফতি। ভেবেছিল ফোন করবে, তারপর কি মনে করে আর ফোন করেনি সে। শেষমেশ বসে না থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। মাঝ রাস্তায় এক ফুচকার দোকানে চোখ যেতেই ইফতির মেজাজ খারাপ হয়ে গেল। নিজেকে আর আটকে রাখতে পারল না। গাড়ি থেকে নেমে গটগট করে হেঁটে গেল ফুচকার দোকানের সামনে। নিজের সামনে আচমকা ইফতিকে দেখে অনেকটা ভ্যাবাচাকা খেয়ে গেছে শিমুল। আজও বেতন পেয়েছে। প্রতি বেতনের দিন শিমুল আর নিহাল ফুচকা পার্টি করে। আজও তার ব্যতিক্রম হয়নি। ইফতির চোখ মুখ শক্ত, নাক লাল হয়ে আছে। ওর মুখ দেখে শিমুলের অন্তরাত্মা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ইফতি 1 মিনিট লেট না করে হিড়হিড় করে টানতে টানতে গাড়িতে তুলল শিমুলকে। নিহালের সামনে এত কিছু হচ্ছিল, ও চুপচাপ সহ্য করতে না পেরে ইফতিকে বলে উঠল, আপনি যা করছেন তা কিন্তু ঠিক নয়। আমি আমার বউয়ের সাথে কি করব না করব আপনার থেকে শুনতে যাব না। ইফতি, আমার মনে হয় এবার আমাদের একটু খোলামেলা কথা বলা দরকার। ঠিক আছে। শিমুলকে গাড়িতে বসিয়ে দরজা আটকে দিল ইফতি। তারপর নিহাল আর ইফতি এক সাইডে দাঁড়ালো কথা বলার জন্য। এদিকে শিমুলের টেনশনে মাথা জট লাগার জোগাড়। কি এমন জরুরি কথা? ইফতি ভনিতা না করে বলে উঠল, বলুন কি কথা? আপনার সমস্যা কি? শিমুলের সাথে এভাবে আচরণ কেন করছেন? মানে কি বোঝাতে চাইছেন? মানে এইটাই, যদি শিমুলকে তার যোগ্য সম্মান না দিতে পারেন তবে অহেতুক ওকে এই কম্প্রোমাইজের রিলেশনে আটকে রাখবেন না। এমন অনেকে আছে যাদের শিমুলকে মাথায় করে রাখার মন মানসিকতা এবং যোগ্যতা আছে। আই গেস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট
আই অ্যাম টকিং অ্যাবাউট। একটা কথা মনে রাখবেন মিস্টার নিহাল, আমি শিমুলকে কখনোই নিজের থেকে দূর দূর করব না, কথাটা যেন মাথায় থাকে। সে তো সময় বলে দিবে। একটা কথা জানেন তো, অবহেলা খুব খারাপ জিনিস। এমন না হয় যে আপনার অবহেলায় ওকে আপনার থেকে দূর করে দেয়। যাকগে, রাত হয়েছে, আমার মনে হয় আপনার বাসায় যাওয়া উচিত। কথাগুলো বলে নেহাল ওই জায়গা থেকে প্রস্থান করলো। ইফতিও না দাঁড়িয়ে গাড়িতে উঠে পড়ল। সারা রাস্তা শিমুলা এত জিজ্ঞেস করার পরও কিছুই বলেনি ইফতি। শিমুলা হাল ছেড়ে দিল। এখন কেউ যদি মুখে তালা মেরে বসে থাকে, সে চাইলেও কিছুই করতে পারবে না। বাসায় পৌঁছে ইফতি ফ্রেশ হয়ে স্টাডিতে গিয়ে বসলো। নিহালের কথার ইঙ্গিত না বোঝার মতো মানুষ সে নয়। সত্যিই কি ও শিমুলকে অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছে? কিন্তু এছাড়া কোনো উপায়ও নেই। সে যে এই নারীর প্রেমে পড়ে গেছে। হ্যাঁ, ইফতি শিমুলের প্রেমে পড়েছে। শুধু তাই নয়, তার ভাবনার অতল গহীনে তার বসবাস। তার চিন্তা চেতনায় নারীটি মিশে আছে। তার হাসি, তার মুখশ্রী এবং কি তার চুলের মিষ্টি গন্ধে নিজেকে উজাড় করে দিতে চায় ইফতি। কিন্তু সে পারছে না। পাছে বকুলের সাথে অন্যায় হবে না তো? এসব দ্বিধাদ্বন্দ্বে 7টা দিন শিমুল থেকে নিজেকে সরিয়ে রেখেছে। আজ সে দিশেহারা। কার কাছে গেলে তার এত প্রশ্নের, এত দ্বিধার অবসান হবে? হঠাৎ একটা ফোনে তার ঘোর কাটল। ফোনটি অন্য কারোর নয়, ফোনটি তার একমাত্র বন্ধু রবিনের। এই ছেলেটা তার দুঃসময় সুসময় সর্বদা তার সাথে ছিল। ইফতির সকল সমস্যার সমাধান যেন ছেলেটার কাছে আছে। আজ তার প্রয়োজনীয়তা ইফতির কাছে অনেক। কোনো মতে ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে বলে উঠল, কিরে দোস্ত, ভুলে গেছিস নাকি? না রে, কেমন আছিস তুই? এই তো চলে, তুই কেমন আছিস সেটা বল। ভালো না রে, একদম ভালো নেই। কেন, কি হয়েছে? ইফতি ভনিতা না করে তার সমস্ত কথাগুলো, যেগুলো নিজের মধ্যে চেপে রেখেছিল, সেগুলো ব্যক্ত করা শুরু করলো। সব কথাগুলো শুনে রবিনের একটাই উত্তর ছিল, তুই তোর পোস্ট নিয়ে থাকতে চাস নাকি প্রেজেন্ট? দেখ ইপ্তি, আমি তোর লাইফ লিড করছি না, তোর লাইফ তুই লিড করছিস, আর এর ডিসিশনও তোর নিতে হবে। তোর যদি মনে হয় বকুলকে নিয়ে সারা জীবন পড়ে থাকবি, দেন জাস্ট লিভ শিমুল। ওর লাইফে ওর হ্যাপি হওয়ার অধিকার আছে, আর নিহাল ওকে অনেক হ্যাপি রাখবে। আমি ওকে ছাড়তে পারবো না, আমার ওকে ছাড়া এক মুহূর্ত চলবে না। তোর প্রশ্নের উত্তর তুই নিজে দিয়ে দিয়েছিস। আই গেস আমার আর কোনো হেল্প তোর লাগবে না। তুই শিমুলকে ভালোবাসিস, মেয়েটা অর্থকে ভালোবাসে, ওর টেক কেয়ার করে, ওর সাথে তোর আর অর্থের ফিউচার জড়িত। তোর অবহেলা ওকে তোর কাছ থেকে দূর করে দিচ্ছে। আর অবহেলা কার জন্য করছিস? বকুলের জন্য? বকুল কি কোনোদিন এটা মেনে নিত যে তুই এভাবে নিজের মধ্যে অনুভূতিগুলো চেপে রেখে নিজেকে কষ্ট দিচ্ছিস? না, মেনে নিত না। ইভেন তুই হ্যাপি হলো, ও হ্যাপি থাকবে, ও যেখানে থাকুক না কেন। তাও টাইম নেই, ভেবে দেখ। থ্যাঙ্কস রে। ইটস ওকে, রাখছি, পরে কথা হবে। রবিনের সাথে কথা বলে খুব হালকা লাগছে নিজেকে, যেন একটা বোঝা মাথা থেকে নেমে গেছে। রুমে ঢুকতে চোখ আটকে যায় ইফতির। শিমুল একটা সবুজ সুতি শাড়ি পরে আছে। ওর গায়ের রঙের সাথে যেন শাড়িটা মিশে আছে। চুল খোপা করা, খিলখিল করে হাসছে অথৈর সাথে। ইফতির কাছে যেন মনে হচ্ছে পৃথিবীর সব সুখ যেন আল্লাহ তার ঝুলিতে দিয়ে দিয়েছে। এত ভরা সংসার থাকতে তার এত কিসের কষ্ট? এমন একটা মেয়ে আল্লাহ তাকে দিয়েছে, যার গুলুমুলু মুখ দেখলে সকল ক্লান্তির অবসান হয়। আর এমন একজন বউ, যার হাসি তার তৃষ্ণার্ত হৃদয়কে শান্ত করে। মুচকি হাসি দিয়ে তাদের সাথে যোগ দিল ইফতি। সে তার বর্তমানে বাঁচতে চায়, সেও সুখী হতে চায়। কিন্তু আসলেই কি শিমুল আর ইফতির জীবনে সকল সমস্যার অবসান ঘটেছে? তারাও আর 5টা দম্পতির মতো সুখের দেখা পাবে? পরদিন বিকেল 5টা। আজ ইফতি শিমুলকে নিজে নিতে এসেছে। সকালেও সে শিমুলকে পৌঁছে দিয়েছে। একটু তাড়াতাড়ি এসেছে যেন শিমুলকে এক মুহূর্ত অপেক্ষা না করতে হয়। আজ নিজে শিমুলের শাড়ি সিলেক্ট করে দিয়েছিল। ইফতির প্ল্যান আছে শিমুলকে নিয়ে ঘুরতে যাবে। আজ শিমুলের যা ভালো লাগে সব করবে। হসপিটালের করিডোরে শিমুলের অপেক্ষা আছে। শিমুলের ডিউটি এখনো শেষ হয়নি বলে শিমুলকে ফোন দেয়নি। ওকে সারপ্রাইজ করার প্ল্যান রয়েছে। মিস্টার ইফতির রহমান। পেছনে ফিরতেই একজন মধ্যবয়স্ক নারী তার সামনে। প্রথমে চিন্তা অসুবিধা হলেও ইফতির মনে পড়ে গেল তিনি আর কেউ নন, ডাক্তার ইসরাত মাহমুদ। ডাক্তার ইসরাত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। শিমুলের কাছে বকুলের নিউজটাকে খুব খারাপ লেগেছিল। আই এম সরি ফর ইউর লস।
আসলেই তখন আমারও এমন একটা কাজে বাইরে যেতে হয় যে কেসটা আমার হাতে ছিল না। ইটস ওকে। অবশ্য আমি শিমুলকে বলেছিলাম বকুলের রিপোর্ট দেখে যে এই অপারেশনটার 60-40 চান্স আছে। অপারেশন করালেও যে বকুল সুস্থ হবে তার গ্যারান্টি ছিল না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারিনি, বকুল এত উইক ছিল যে ও কেমো হ্যান্ডেল করার পজিশনে ছিল না। আমি শিমুলকে মানাও করেছিলাম ধীরে ধীরে কেমো দিলে হয়তো বকুল এত দূর তো আপনাদের ছেড়ে চলে যেত না। জি, আমি বুঝতে পারছি না কেমোর ব্যাপারটি। বকুলের রিপোর্ট দেখে আমি বলেছিলাম ওর স্টেজ লাস্ট স্টেজ। কেমো দিলেও যে খুব কাজ হবে তা নয়, আর 1 মাস এতগুলো কেমো ওর শরীর নিতে পারবে না। বাট শিমুল যেন জিদ করে বসেছিল। হয়তো ওর ডিসিশনটা ভুল ছিল। আমি বলবো না বকুলকে বাঁচানোর ওয়ে ছিল, তবে বকুলের কাছে এত কম সময় ছিল না। ইসরাতের কথাগুলো যেন ইফতির পা থেকে মাটি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শিমুল ডিউটি করে এসে ইফতির গাড়ি আজও পেল না। ভেবেছিল আজ হয়তো ইফতি আসবে তাকে নিতে। ভাবনা চিন্তা বাদ দিয়ে বাসার দিকে রওনা দিল সে। বাসায় যেয়ে নিজের রুমে ঢুকতে আটকে উঠল শিমুল। অন্ধকার রুমের এক কোণায় ইফতি দাঁড়িয়ে আছে। তাকে দেখে গা শিরশির করে ওঠাটা স্বাভাবিক। আমার বকুলকে ইচ্ছে করে কেন মেরে ফেলেছো তুমি? কথাটা শুনে শিমুল যেন আকাশ থেকে পড়ল। এসব কি বলছে ইফতি? না জানে কি চলছে তার মনে। ইফতির কঠোর চেহারা শিমুলকে বিস্ময়ের সর্বোচ্চ শীর্ষে পৌঁছে দিয়েছে। ইফতির কথার আগা মাথা কিছুই বুঝছে না শিমুল, শুধু অবাক নয়নে তার দিকে তাকিয়ে আছে। কি হলো? কথা কানে যায়নি? কি বলছেন? বকুলকে ইচ্ছে করে একটু খোলাসা করে বলবেন কি? আচ্ছা, তবে খোলাসা করেই বলি। তুমি জানতে বকুলের শরীর এত কম সময়ে এত কেমোর ধকল নিতে পারবে না? জানতে না? তাও জোর করে তুমি তাকে কেমো দিয়েছিলে। তুমি তো জানতে বকুলকে কেমো দিলেও লাভ হবে না। তাহলে কেন তাকে এতগুলো কেমো এই কম সময়ে দিয়েছিলে? না হয় আমার বকুল আরও একটু বেশি বাঁচত। কেন করেছিলে? আমরা দুজন তো তোমাকে বিশ্বাস করেছিলাম। আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। কি বোঝাবে তুমি? হ্যাঁ, কি বোঝাবে? এই এই রিপোর্ট? কিছু বকুলের রিপোর্ট দেখিয়ে এগুলো কি ভুল? বেশ, তুমি বলো। তুমি কি জানতে না যে বকুলের পজিশন কি? নাকি এই কেমো দিবার ডিসিশন তোমার ছিল না? কোনটা? ইফতির চিৎকারে শিমুল কেঁপে উঠছে। ইফতিকে শান্ত না করলে কখনোই তাকে বোঝানো সম্ভব নয় যে সেই সময় সে সিদ্ধান্তগুলো কেন নিয়েছিল। ইফতি, আপনি একটু শান্ত হন। আমি আপনাকে বলছি, সব খুলে বলছি। কি বলবি তুই? হ্যাঁ, কি বলবি? আপনি তুই তুকারি কেন করছেন? আপনি একটু বোঝার চেষ্টা করেন। কি বোঝাবি তুই? হ্যাঁ, তুই তুকারি করছি? তোর মতো স্বার্থপর মহিলাকে এর থেকে ভালো সম্বোধন করতে আমি পারবো না। আরে বোন ছিল তোর, সব জানা সত্ত্বেও কিভাবে ওকে মৃত্যুর পথে ঠেলে দিলি? অন্তত আমার মেয়েটার কথা ভাবতি। এখন বুঝছি তুই এগুলো কেন করেছিলি। আসলে কি বলতো, তুই তো কোনোদিন মা হতে পারবি না, তাই বকুলকে সরিয়ে নিজের জায়গা করে নিতে চেয়েছিলি। তাই তো বলি, 2 মাস হয়নি বোন মারা গেছে, এত তাড়াতাড়ি আমাকে বিয়ে করতে রাজি কেন হয়েছিস? ইফতি, চুপ, চিল্লাবি না। তোর মতো স্বার্থপর ছলনাময়ী চিৎকার শোভা পায় না। আমি বলদ, তোকে বকুলের জায়গা দিতে চেয়েছিলাম। ইফতির কথাগুলো শিমুলকে জীবিত থাকাকালীন মেরে ফেলতে সক্ষম। শিমুলের মনে হচ্ছিল কেউ ভোঁতা চাকু দিয়ে তার কলিজায় বারবার আঘাত করছে। এই রক্তক্ষরণ যে কাউকে দেখানো সম্ভব নয়। খুব শান্ত হয়ে বলল, যা বলছেন ভেবে বলছেন? কাপড় চোপড় গোছানোই আছে। আমি চাই না আমার মেয়ের উপর এমন কালনাগিনীর ছায়াও থাকে। বলেই শিমুলের ডান হাতের বাহু ধরে হিড়হিড় করে টানতে টানতে রুমের বাইরে নিয়ে গেল। ব্যাগ আর শিমুলকে খানিকটা ছুঁড়ে মেরে দরজা ধরাম করে বন্ধ করে দিল সে। আজ সবকিছু এলোমেলো হয়ে গেছে তার। সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে মন চাচ্ছে। আর শিমুল, তার চোখ থেকে অবিরাম পানি পড়ছে। এমন তো হওয়ার কথা ছিল না। ইফতি তাকে একবার নিজের কথা রাখার সুযোগটাও দিল না। মনে মনে বলল, বেশ, তবে তাই হোক। তবে এই ঘরের প্রতি দেওয়াল আজ আমি নিঃস্ব। আমার অন্তরাত্মা আজ মৃত। হ্যাঁ, ভুল তো করেছি। আমার সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছি। হ্যাঁ, নিঃস্ব হয়ে চলে যাচ্ছি। তবু মনে রেখো, এই আমি কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না। চাইবে না অধিকার, আর না করবে নিজেকে প্রমাণ। চোখ দুটো মুছে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল শিমুল। আফসানা বেগম অনেকবার আটকাতে চাইছিলেন, কিন্তু শিমুল আজ থামবে না। নিজের আত্মসম্মানের থেকে বড় কিছুই না। শিমুল, ওর মাথা খারাপ হয়ে গেছে। রাগ পড়লে দেখবে
ঠিক শুনবে কথা। না মা, সে বুঝবে না। তাকে বুঝিয়ে লাভ নেই। ভালো থাকবেন মা, আর পুচকুকে দেখে রাখবেন। অথই শাড়ির আঁচল টেনে ধরতেই শিমুলের বুকটা যেন ফেটে যাচ্ছিল, তবুও সে থামবে না। আজ তার গায়ে যে কলঙ্ক লাগিয়েছে ইফতি, সেই কলঙ্ক তার অন্তরাত্মাকে মেরে ফেলতে যথেষ্ট। অথইকে খুব আদর করে। ওই মুহূর্তে বাড়ি ছাড়লো শিমুল। তার চোখ বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। এত বিষ কথা কিভাবে বলল ইফতি? এখন তার শেষ আশ্রয় বাবার বাসা। বাবাও কি তাকে বের করে দিবে? রাত ৯টা। হারুন সাহেব খুব দ্রুত রাতের খাবার খান। খাওয়া শেষে গা বিছানায় এলিয়ে দিতেই কলিং বেলের আওয়াজ। লোকমান ঘুমিয়ে পড়েছে কিনা তাই তিনি নিজে উঠলেন দরজা খুলতে। দরজা খুলেই যেন মাথায় বাজ পড়ল। মা, এত রাতে তুই? বাবা, আমার সব শেষ। আমি নিঃস্ব বাবা। তোকে এমন লাগছে কেন? কি হয়েছে? আয়, আগে ভেতরে আয়। সোফায় বসিয়ে পানি নিয়ে এলেন তিনি। মেয়ের অবস্থা দেখে নিজেকে সামলে রাখতে পারছেন না। চুল উস্কো খুস্কো, চোখ মুখ ফুলে গেছে। খুব ক্লান্ত লাগছে তার মেয়েকে। কি হয়েছে মা, একটু বল। বাবা, খুব ঘুম পেয়েছে, কিন্তু ঘুমাতে চাই। কাল বলি। আচ্ছা মা, যা তোর রুমে যা। মেয়ের মুখের অবস্থা দেখে বুঝলেন গুরুতর কিছু হয়েছে, নয়তো তার এত স্ট্রং মেয়ে এভাবে ভেঙে পড়তো না। রুমে যেয়ে মেঝেতে বসে পড়ে শিমুল। খুব জোরে কাঁদতে ইচ্ছে করছে। আজ সে কাঁদবে, তার মনে কষ্ট পানির রূপে ঝরিয়ে দিবে। অপরদিকে ইফতি কাঁদছে, বকুলের জন্য নয়। সে কাঁদছে কেন? সে শিমুলকে ভালোবাসতে গেল। সে তো ভেবেছিল শিমুল এমন নারী যার কাছে নিজেকে সমর্পণ করে সুখের মুখ দেখবে। তবে কেন শিমুল এমনটা করলো? ১ মাস পর আজ নিহাল এসেছে। এই ১ মাস শিমুল নিজেকে তার রুমে বন্ধ রেখেছে। তাই আজ সে শিমুলকে নিয়ে ঘুরতে যাবে। এতে করে যদি স্বাভাবিক জীবনে ফেরত আনতে পারে তাকে। হারুন সাহেবের ছেলেটাকে খুব মনে ধরেছে, কিন্তু ইফতির সাথে ডিভোর্স হয় মিস্টার শিমুলের। ৬ মাসের আগে ডিভোর্স হওয়া পসিবল না। আর শিমুল তেমন মেয়েও নয় যে নতুন করে বিয়েতে রাজি হবে। নিহাল রুমে প্রবেশ করলো। শিমুলের মুখের জেল্লাটা ফিকে হয়ে গেছে। চোখের নিচের কালি রাত জাগার সাক্ষী দিচ্ছে। বেশ শুকিয়ে গেছে মেয়েটা। যে নারীকে দেখলে নিহালের মন শান্ত হতো, আজ তাকে দেখে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। কি হলো, রেডি হসনি যে? আমি যাব না, ভালো লাগছে না। শোনো শিমুল, আজ যদি তুমি আমার সাথে না যাও, আমার সাথে তোমার বন্ধুত্ব শেষ। এবার তোমার যা ভালো মনে হয় করো। বেশ, অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসতেছি। নিহালকে মানা করার সাহস শিমুলের নেই। ও যেভাবে বলেছে ও বন্ধুত্ব ভেঙে দিবে, শিমুলের মনে হচ্ছে না সে মজা করছে। নিহাল শিমুলকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। এটা তাদের পছন্দের রেস্টুরেন্ট। এখানের কাবাব শিমুলের খুব পছন্দ। রেস্টুরেন্টটা রুফটপে, তাই খাওয়া দাওয়ার পর এক কোণায় শিমুল দাঁড়িয়েছিল। আজ এখানে ভিড় কম, কেউ নেই বললেই চলে। হঠাৎ পেছনে একটা রোমান্টিক সং প্লে হতে আরম্ভ করলে শিমুল ভাবনা জগৎ থেকে বের হয়। পেছনে ফিরে যেন অবাক হওয়ার সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। নিহাল এক হাঁটু বাজ করে রিং হাতে বসে আছে। শিমুলের চেহারায় কৌতূহল স্পষ্ট, তাই নিহাল বলে ওঠে, বলেছিলাম যেদিন ইপ্তি তোকে ছেড়ে দিবে সেদিন আমাকে তোর মেনে নিতে হবে। কোনো ছাড় পাবি না। এবার ডিসিশন তোর নেওয়ার পালা। শিমুলের মুখে কোনো কথা নেই। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে আছে নিহালের দিকে। অন্যদিকে এই দৃশ্যটি যেন একজনের হৃদয় চুরমার করে দিচ্ছে। এক মুহূর্ত দেরি না করে বাসার দিকে রওনা দিল ইফতি। রেস্টুরেন্টে একটা মিটিংয়ে এসেছিল। মিটিং শেষে খুবই অস্বস্তি লাগছিল ইফতির, তাই ছাদে খোলা আকাশে মন খুলে নিঃশ্বাস নিতে গিয়েছিল সে। তখন তার সামনে এই দৃশ্যটি ঘটে যায়। শিমুলের উত্তরের অপেক্ষা করতে পারছিল না ইফতি, তাই বাসায় চলে আসে সে। বাসায় এসে সবার সাথে রাগারাগি করতে থাকে ইফতি। তারপর নিজেকে তার রুমে আটকে ফেলে। এই ১ মাস ইফতি যেন কারোর সাথে সোজা মুখে কথা বলতে চায় না। সারাক্ষণ রাগারাগি করতে থাকে। মেয়েটা ভয়ে তার কাছে যায় না। অথৈকে সামলাতে খিল হারিয়ে ফেলছেন আফসানা বেগম। না খেতে চায়, না কোনো কথা শুনে, শুধু বলতে থাকে, মাউনি নাই কেন? মাউনি আসবে না? ইফতির খিটখিটে মেজাজের জন্য ইফতির ধারে কাছে যায় না অথই। দরজা বন্ধ করে ইচ্ছে মতো চিৎকার করতে লাগলো ইফতি। সব লন্ডভন্ড করে ফেলেছে ঘরের। আফসানা বেগম দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া পাচ্ছেন না। তারপর আশাহত হয়ে নিজের রুমে চলে যান তিনি। সন্ধ্যা ৭টা। ইফতি নিজ ঘরে অন্ধকারের মধ্যে বসে আছে। মেঝে থেকে উঠে লাইট লাগাতে যাবে, তখন কিছু একটা পায়ের নিচে বাঁধলো। বইয়ের মতো জিনিসটা হাতে নিয়ে লাইট অন করলো। বইটা আর কিছুই না, বকুলের ডায়েরি। এটা বকুলের শেষ ডায়েরি ছিল। মৃত্যুর আগ মুহূর্তেও কিছু না কিছু লিখেছে সে। ইফতি জিজ্ঞেস করলে শুধু বলতো, এটা আমার গুপ্তধন। মনের সব নকশা এতে লেখা। যদি কোনোদিন না থাকি তখন পড়িও। এর আগে কোনোদিন ডায়েরিটা পড়ার সাহস হয়নি ইফতির।
আজ কেন জানি খুব পড়তে ইচ্ছে করছে। ডায়েরিটার পাতা উল্টাতে লাগলো সে। আজ আমি খুব খুশি। আমার মনে হয় আমার মা হতে চলেছি আমি। ইফতির মুখে আবার সেই হাসিটা দেখতে পাবো। আমার কন্ডিশন শুনে মা বলেছিলেন এবার বোধহয় আমাদের ঘরে একটা ফেরেশতা আসছে। ইফতিকে আগে কোনোদিন এতটা কষ্ট পেতে দেখিনি। ওর চোখে মুখে কষ্ট স্পষ্ট, কিন্তু ও কাঁদছে না। আমার জরায়ুতে টিউমার ধরা পড়েছে, ক্রিটিক্যাল অবস্থা। অপারেশন করলেও 60-40 চান্স। ইফতি আর বুবু আমাকে বাঁচানোর কোনো উপায় বাদ রাখবে না। কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমার সব সময় খুব কম। আজ আমার অপারেশন হবে। এই কদিনে শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। বুবুকে ওর সিনিয়র ডক্টর ইশরাত আমার শরীরের পজিশন জানিয়ে দিয়েছে। উনি অপারেটর করতে, কিন্তু ওনাকে দেশের বাইরে যেতে হবে। বুবু খুব কাঁদছিল। আমি বোধহয় আমার পাপের শাস্তি পাচ্ছি। আচ্ছা, যাকে ভালোবাসি তাকে সারা জীবনের জন্য নিজের করে পাওয়া কি খুব দোষের? হ্যাঁ, আমি দোষী। আমি বুবুর দোষী। বুবু জেনে শুনেও আমায় ক্ষমা করে দিয়েছেন। বুবুকে যেদিন বলেছিলাম আমি ইফতিকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, বুবু তখন একটা প্রশ্নই করেছিল, বুবুর সাথে ইফতির যখন বিয়ে ঠিক হয়েছিল তখন আমি ওকে চিনতাম কিনা। আমি মিথ্যে বলেছিলাম। বুবু যে আমার মিথ্যে ধরে ফেলেছিল আমি জানতাম, তাও চুপ করেছিলাম। সেদিন ওদের বিয়েটা আমি ভেঙে দিয়েছিলাম। বুবু কোনোদিন মা হতে পারবে না, আমি সেটা জানিয়েছি বাবা মাকে। যদি এই কাজটা না করে বুবুকে সরাসরি বলে দিতাম, বুবু তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তাকে আমি ভালোবাসি, সেও এই বিয়েতে রাজি নয়, বুবু হাসতে হাসতে বিয়ে ভেঙে দিত। আচ্ছা, ইফতি যদি এই কথাগুলো জানে, ও কি আমাকে ঘৃণা করবে? আমার অপারেশন সাকসেসফুল হলেও সেটা ক্যান্সারের রূপ নিয়েছে। ইফতি ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। ওর দিন দুনিয়ার যে কিছুই খেয়াল নেই তা খুব ভালো করে জানা আছে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আজ প্রথম কেমো দেওয়া হয়েছে আমাকে। বুবু বলছিল আমার শরীর দুর্বল। আমিও জানি খুব কষ্ট হচ্ছে আমার চুল পড়ে যাচ্ছে, নিজের কুৎসিত চেহারা বেরিয়েছে। বুবু বলছিল আমি যাতে আর কেমন না নেই, ধীরে ধীরে চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাব। কিন্তু আমি জানি আমার কাছে সময় খুব কম। আমি বাঁচতে চাই। আজ তৃতীয়বার কেমন ইচ্ছে আমি। বুবুর সাথে আমার কথা কাটাকাটি লেগেই আছে। ও আমার ডিসিশনে হ্যাপি না। ডাক্তারকে সে বলে দিয়েছে আমাকে আর এই মাসে কেমো দিতে দিবে না। শরীরটা বড্ড দুর্বল হয়ে গেছে, আর কেমোর ধকল হয়তো আমি নিতে পারবো না। ওর সিনিয়রও জানিয়ে দিয়েছে যাতে আর কেমো না দেওয়া হয় আমাকে। কিন্তু আমি বাঁচতে চাই। আমি জানি বুবু আমার খারাপ চায় না, কিন্তু তবুও কেন বাঁচতে চাচ্ছি না। বুবুর সাথে কথা বলছি না। ওকে কসম দিয়েছি আমার কোনো কথাই ও শুনতে চাইছে না। ও কেমো দিতে মানা করছে আমায়। আজ চতুর্থবার কেমন ইচ্ছি আমি। ওকে বলেছি আমার যে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। ও কেন বুঝছে না? ও আমার জিদের কাছে হার মেনেছে। ইফতিকে কিছু বলতে পারছে না, কারণ ইফতি আমার সুস্থ দেখতে চায়। ইফতি আমার হ্যাঁতে হ্যাঁ বলছে। শরীরটা বোধহয় ভালোর দিকে যাচ্ছে। যদিও আমার চুলগুলি পড়ে গেছে, লোম নেই শরীরে, হাড়ের সাথে চামড়া লেগে গেছে, কিন্তু আমার ক্যান্সারের জীবাণু শেষের পর্যায়ে। আমি বাঁচবো ইনশাল্লাহ। শরীরটা ভালো নেই, ডাক এসে গেছে। বুবু খুব কাঁদছিল। আমার শরীরে ক্যান্সারের জীবাণু আর নেই, তবে শরীরটা ছেড়ে দিয়েছে। নড়তে চড়তে পারছি না, খুব দুর্বল হয়ে গেছি। একটা জীবন্ত কঙ্কাল লাগছে। বুবু নিজের ঘাড়ে দোষ নিচ্ছে, কিন্তু আমি তো জানি কেমন আমার ডিসিশন। আমার জন্য বুবু ডাক্তার ইসরাতের সাথেও জিদ করছে। আচ্ছা, আমার ডিসিশনটা ভুল ছিল। আমি কি আমার পাপের শাস্তি পাচ্ছি? আল্লাহ যদি আমাকে নিয়েও যাও না, ইফতিকে কষ্ট দিও না। লোকটার মুখের দিকে তাকাতে পারছি না। ও আমাকে ছাড়া অচল। আমার জীবনে 3 জন মানুষ খুব কাছের, বুবু, ইফতি আর অথই। এই 3টা মানুষকে দেখে রেখো। 23/2/2018। এটা ডায়েরির শেষ পাতা ছিল। ইফতি স্তব্ধ হয়ে তাকিয়ে রয়েছে, চোখ থেকে পানি থামছে না। এত বড় ভুল কিভাবে করলো সে? বকুলকে 4 মাস আগেই হারিয়েছে, এখন শিমুলকেও হারাতে বসেছে নিজের দোষে। তাকে এখনই যেতে হবে শিমুলের কাছে। রাত 9:40। বারান্দায় দাঁড়িয়ে আছে শিমুল। নিহাল আজ তাকে এত বড় সারপ্রাইজ দিবে বুঝতে পারেনি। প্রথমে ভেবেছিল নিহাল হয়তো তাকে প্রপোজ করছে, কিন্তু পরক্ষণেই নিহাল তাকে এত বড় একটি সারপ্রাইজ দেয় যা সে কল্পনাও করেনি 6 ঘন্টা আগে। বলেছিলাম যেদিন ইফতি তোকে ছেড়ে দিবে সেদিন আমাকে তোর মেনে নিতে হবে, কোনো ছাড় পাবি না। এবার ডিসিশন তোর নেওয়ার পালা। নিহাল প্লিজ। কি ভাবছিস? ডিসিশন নিতে হবে তোর। তুই কি এই জন্য আমাকে এখানে নিয়ে এসেছিস? আমার ভালো লাগছে না নিহাল, প্লিজ। আমি এক্ষুনি বাসায় যাব।
বলে যেতে নিলে নিহাল হাত টেনে ওকে দাঁড় করায়। তখন একটা মেয়ে ছাদে উঠে আসে, পরনে কালো শাড়ি, গোলগাল চেহারা, উচ্চতা শিমুলের থেকে একটু কম, গায়ের রং যেন চুইয়ে চুইয়ে পড়ছে। মেয়েটা এসে নিহালের পাশে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলো, আমার একটু দেরি হয়ে গেছে, জ্যাম ছিল তো। শিমুলের মাথায় যেন কিছুই ঢুকছে না কি হচ্ছে তার সাথে। শিমুলের কৌতূহল দেখে নিহাল বলতে লাগলো, ভেবেছিলাম শেষ ট্রাইটা করি, যদিও জানতাম তুই কখনো হ্যাঁ বলবি না। তাও লাস্ট ট্রাই করতে ক্ষতি কি বল? আর সানজিদা, তুমি একদম ঠিক সময়ে এসেছো। মানে? শিমুল, ওর নাম সানজিদা, মায়ের বান্ধবীর মেয়ে। যাই বলো, বিয়ের বয়স তো হয়েছে, তাই মা এই মেয়েটাকে আমার জন্য পছন্দ করেছে। আজ আমি ওকে ডেকেছি একটাই কারণ, তুই যদি আমায় হ্যাঁ বলতি তাহলে ওকে মানা করে দিতাম, কিন্তু সেটা তো হওয়ার নয়। তাই বিয়েটা এবার আমি করেই ফেলবো ভেবেছি। ও সব জানে? হ্যাঁ, আমি সানজিদাকে আগ থেকেই সব জানিয়ে রেখেছিলাম। তো সানজিদা, আমার মতো দুইবার রিজেক্টেড আশিককে কি তুমি বিয়ে করবে? আপনাকে যদি আমার বিয়ে নাই করার ইচ্ছে থাকতো, তবে আপনার দেওয়ার সময় এখানে আসতাম না। হাতটা আগাও। মেয়েটার দিকে তাকিয়ে বলেই রিংটা সানজিদার আঙুলে পরিয়ে দিল নিহাল। শিমুলের বুক থেকে যেন একটি বোঝা কমে গেল। না চাইতেও চোখ থেকে পানি পড়ছে। সবশেষে সানজিদাকে একটু আলাদা করে আনলো শিমুল কিছু কথা বলার জন্য। সানজিদা, তোমার মনে যদি কোনো রকম কথা থেকে থাকে তুমি আমায় বলতে পারো। কোনো কথা? এই যে নিহাল আর আমার বিষয়ে। আমি জানি তোমার ইতস্তত বোধ হচ্ছে, বাট ট্রাস্ট মি, আমার কোনো কিছু জানার নেই। নিহাল আমাকে সব বলেছে। প্রথমে ভেবেছিলাম যে অন্য কাউকে ভালোবাসে তাকে বিয়ে করলে আমি সুখী হব, তো পরে ভাবলাম একটা মানুষ যে তার জীবনে আসার কোনো সম্ভাবনা নেই, তাকে যদি কেউ এত ভালোবাসতে পারে, তবে আমি যখন তার জীবনে আমার জায়গা করে নিব, তখন আমাকে কতটা ভালোবাসবে। আর ওর সময় লাগবে সেটা আমাকে জানিয়ে দিয়েছে। দেখি না, যদি আমাদের জীবনটাকে একসাথে বাঁধতে পারি। সানজিদা মেয়েটার কথাগুলো শিমুলের খুব মনে ধরেছে। মেয়েটা খুব বুঝদার। নিহালকে নিজের জীবনে পেয়ে খুব সুখী হবে। সবাই সুখে থাকুক এটাই শিমুল চায়। সুখ না হয় তার ঘরে চৌকাঠ পেরোলো না, তাতে কি খুব ক্ষতি হবে? কলিং বেলের আওয়াজে ভাবনা জগতে ছেদ পড়ে। এই অসময়ে কারোর আসার কথা নয়। লোকমান ঘুমিয়ে পড়েছে হয়তো, তাই এতবার বাজছে অথচ কেউ খুলছে না। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটি খুলল শিমুল। দরজা খোলার পর 2 কদম পিছিয়ে এলো, কারণ যে মানুষটি দরজার বাইরে দাঁড়িয়ে আছে সে যে এই মুখী হতে পারে কল্পনাতেও ভাবেনি শিমুল। কে এসেছে রে মা? কলিং বেলের শব্দে হারুন সাহেবের ঘুম ভেঙে গেছে। এত রাতে কে এলো দেখতে উঠে আসা। ততক্ষণে শিমুল দরজা খুলে ফেলেছে বলেই প্রশ্নটা করলেন তিনি। শিমুল অবাক নয়নে তাকিয়ে আছে লোকটির দিকে। হ্যাঁ, ইফতি এসেছে। ইফতির অবস্থা খুবই বিধ্বস্ত লাগছে। টাই হাফ খোলা, শার্ট কুচিয়ে আছে, চুল এলোমেলো, চোখ মুখ ফুলে আছে, যেন ঝড়ের গতিতে এসেছে। আজ 1 মাস পর ইফতিকে দেখতে শিমুল, তাই খুঁটিয়ে দেখে নিল তার মানুষটাকে। পরক্ষণে সেই বেদনাদায়ক স্মৃতি মনে পড়তে চোখ মুখ খিচে গেল। কঠোর কণ্ঠে উত্তর দিল, বাবা, তোমার ছোট মেয়ের জামাই এসেছে। বলেই নিজের ঘরে চলে গেল শিমুল। হারুন সাহেব লোকটা খুব নম্র স্বভাবের, কোনোদিন কারোর সাথে উচ্চবাচ্য করাননি তিনি। ইফতি মাথা নিচু করে দরজার বাইরে দাঁড়িয়ে আছে, তাই সব জেনেও তাকে ভেতরে আসতে বলেন হারুন সাহেব। ইফতির খুব অনুতাপ হচ্ছে। সে ব্যক্তি তার মেয়েকে ভরসা করে তার হাতে উঠিয়ে দিয়েছিল। সেই মেয়েকে এই ঘর থেকে তাড়িয়ে দিতে এক বিন্দু চিন্তাও করেনি ইফতি। এত রাতে কি মনে করে? তোমার একজন স্ত্রী ছিল, যে ছিল সে মারা গেছে, আর একজন যে আছে তাকে তো শুনলাম ডিভোর্স করার প্রস্তুতি নিচ্ছ। বাবা, আমি শিমুলের অপরাধী। ও যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, শুধু ওকে আমার থেকে দূরে সরিয়ে নেবেন না। এটার সিদ্ধান্ত আমার নয় ইফতি। শিমুল যা চাইবে সেটাই হবে, কিন্তু শিমুল কি তোমায় ক্ষমা করবে? বাবা, আমি ওর সাথে কথা বলতে চাই। বেশ, ও ওর রুমেই আছে। ইফতি খুব ভেবেচিন্তে পা রাখলো শিমুলের ঘরে। সেদিন যেভাবে অপমান করেছিল, যেভাবে ওর কথা না শুনে বিনা দোষে ঘর থেকে বের করে দিয়েছিল, সেটার পর শিমুলের সামনে দাঁড়াতে লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। কিন্তু তবুও ও বেহায়ার মতো ওর কাছে যাবে সে। নিজের ভুল স্বীকার করতে পিছপা হবে না ইফতি। যা শাস্তি দেবে শিমুল মাথা নত করে মেনে নিবে, শুধু নিজের কাছ থেকে দূর হতে দিবে না। রুমে ইফতির অস্তিত্ব বুঝতে পেরেও ভাবলেশীনভাবে বারান্দায় দাঁড়িয়ে রইল শিমুল। শিমুল? এই স্বার্থপর কালনাগিনীর ঘরে কি মনে করে? কথাটা শুনেই মাথা নিচু হয়ে গিয়েছিল ইফতির। শিমুল একটু থেমে আবার বলল, ছলনাময়ীর কাছে কি চাই যে নিজের স্বার্থে আপনার স্ত্রী যে
কিনা আমার বোন ও তাকে আমি মৃত্যুর পথে ঠেলে দিয়েছি। আমি তো নিজে মা হতে পারবো না, সে কারণে ওই কাজটা করেছিলাম। বলুন কি প্রয়োজন হলো আমার? কথাগুলো ইফতির বুকে তীরের মতো লাগছে। শিমুল পাল্টে গেছে। এই শিমুলের নাগাল পাওয়া খুব দুষ্কর। একটু কাছে যেয়ে বলতে থাকে, শিমুল, আমায় কি একবার সুযোগ দেওয়া যায় না? আমায় কি দিয়েছিলেন একবার আমার কথা রাখার? কাল পর্যন্ত আমি আপনার ওয়াইফের অপরাধী ছিলাম, যে তাকে ইচ্ছে করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। তাহলে আজ কি হলো? কেন এসেছেন আবার? চলে যান, প্লিজ চলে যান। শিমুল, একবার আমার দিকে তাকাও প্লিজ। ইফতি জোর করে শিমুলের গাল আলতো করে ধরে নিজের দিকে ফেরায়। ভুল করেছি। না, ভুল না, অন্যায় করেছি। তুমি আমায় যা শাস্তি দিবে আমি মেনে নিব, কিন্তু তুমি বলো আমার কি করার ছিল বলো। ডাক্তার ইশরাতের কথাগুলো শুনে আর বকুলের রিপোর্টগুলো দেখে আমার মাথা ঠিক ছিল না। একবার কি আমার কথা শোনা যেত না? যাক, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন কি চাই আপনার? শিমুল প্লিজ, একবার আমায় সুযোগ দিয়ে দেখো, আমি আমার সব ভুল শুধরে নিব। যাকে স্ত্রী বলেই মেনে নিতে পারেননি, তার কাছে এত সুযোগ চাচ্ছেন কেন? ইফতির চোখে চোখ রেখে কথাগুলো বলে শিমুল। ইফতির চোখ ছলছল করছে। তার চোখে আজ অনুতাপ স্পষ্ট। ভালোবাসি তোমায়, পারবো না আমি থাকতে। আজ যখন নিহাল তোমাকে রিং দিয়ে প্রপোজ করছিল বুকটা ফেটে যাচ্ছিল। খুব ভালোবাসি তোমায় শিমুল, আমার চলবে না তোমাকে ছাড়া। 1 মাস তো চলছে, এখনো চলবে। আমি ওই বাড়ি যাব না, আপনি যেতে পারেন। আমায় ক্ষমা করা কি সত্যিই যায় না? আমি আল্লাহ নই, আমি মানুষ। আমারও কষ্ট হয় ইফতি। হ্যাঁ, আপনাকে ভালোবেসেছি আমি, কিন্তু কারোর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মতো মন কোনোদিন ছিল না। তাও কার থেকে নিব? বকুল, ওকে মেয়ের মতো ভালোবাসতাম আমি। কিভাবে ভেবে নিলেন আপনি যে আমি? যাক, আমি ফিরবো না, চলে যেতে পারেন। শিমুলকে কোনো মতেই ইফতি রাজি করাতে পারল না। আজ সে হেরে গেছে, সত্যিই হেরে গেছে। তবে হাল ছাড়বে না সে। সেদিন শিমুলের বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরত যায়নি। ওদের বাসার নিচেই গাড়িতে বসেছিল। আজ 3 দিন ইফতি শিমুলের বাড়ির নিচে অপেক্ষা করছে, এই আশায় যাতে শিমুল তাকে ক্ষমা করে দেয়। শিমুল বারান্দা থেকে সকাল সন্ধ্যা ইফতি আর ওর গাড়ি দেখতে দেখতে মেজাজ খারাপ হতে লাগলো। পেয়েছে কি এই লোক? গোসল নেই, খাওয়া নেই, একটা মানুষের বাসার বাইরে বসে আছে। আর নিজেকে আটকে রাখতে পারল না সে। কিছুক্ষণ পর গাড়িতে কারোর টোকা পেয়ে চোখ খুলো ইফতির। গাড়ির গ্লাস নামিয়ে লোকমানকে দেখে চমকে উঠল। চোখ কুচকে বলতে লাগলো লোকমান, আপায় আপনারে ঘরে যাইতে কইছে, আইয়েন। তোমার আপা পাঠিয়েছে? না, আমি তো বলদ, নাচতে নাচতে আপনারে লইয়া যামু। আপায় কইছে গোসল কইরে খাইয়ে লইবেন, আইয়েন। খুব ক্ষুব্ধ মনে হচ্ছিল লোকমানকে। হবে না কেন? যে আফাকে নিজের চেয়ে বেশি ভালোবাসে, এই লোক তার সেই আফাকে ঘরছাড়া করেছে। ইফতিকে তার দু চোখে সহ্য হচ্ছে না। কথাগুলো বলে গটগট করে বাড়ির ভেতর চলে গেল। ইফতি মুচকে হেসে বাড়ির ভেতর গেল। গোসল করে কিছু খেয়ে নিল ইফতি। আজ 3 দিন ধরে 3 বেলা ঠিকমতো খেয়েছে কিনা সন্দেহ। শিমুলের মুখে কোনো কথা নেই। চুপচাপ ইফতিকে খাবার বেড়ে রুমে চলে গেল। খেয়ে ইফতিও রুমে আসলে শিমুল বলতে লাগলে, কি প্রমাণ করতে চাচ্ছেন? এইভাবে ঘরের নিচে বসে থাকলে আমি ক্ষমা করে দিব? যতদিন করবে না ততদিন আমি এভাবেই থাকবো। চানটা কি? তোমাকে চাই, আমার বউকে ঘরে নিয়ে যেতে চাই, আমার মেয়ের মামনিকে আমার ঘরে নিয়ে যেতে চাই। বলেই শিমুলকে কাছে টেনে নিল ইফতি। শিমুলের প্রচুর রাগ লাগছে। এত জিদ কেন এই লোকটার? নিজে থেকে সরিয়ে দিতে চাইলেও পারছে না। ইচ্ছে মতো কিলখুশি দিচ্ছে, কিন্তু ইফতিকে নড়াতে পারল না। একসময় হাল ছেড়ে দিল শিমুল। আজ চোখের পানি বাদ মানছে না। ইফতির কলার চেপে ধরে বলতে লাগলো, আমার আর কষ্ট দিলে আপনার শান্তি হবে বলুন? বলুন তো, আর কত কষ্ট দিবেন? আমি আর পারছি না, আর কষ্ট নিতে পারবো না আমি। আর কষ্ট দিব না আমার বউটাকে, সত্যি বলছি, আর কোনো কষ্ট ছুতে দিব না। এবার কষ্ট দিলে আমি সত্যিই মরে যাব, সত্যিই মরে যাব। শিমুলের কথা শুনে ইফতি এক মুহূর্ত দেরি না করে জড়িয়ে ধরলো ওকে। যতটা শক্ত করে ধরলে শিমুল তার হৃদয়ের কাছে থাকবে, ততটাই শক্ত করে জড়িয়ে ধরলো। শিমুল তার অভিযোগের খাতার সব অভিযোগগুলো বলতে লাগলো। আর ইফতি মাথা নিচু করে সব অভিযোগ মেনে নিল। আজ তাদের সম্পর্কের একটি নতুন সূচনা হচ্ছে, যেখানে কোনো মান অভিমান অভিযোগ থাকবে না। আজ সব কিছুর সমাপ্তি করবে তারা। হঠাৎ ফোন পেয়ে নিজেকে সামলে নেয় শিমুল। ফোন ধরতেই ইফতির মুখের রং পাল্টে যায়। কি হয়েছে? অথৈর খুব জ্বর, কিছুতেই জ্বর নামছে না।
প্রায় 100-এর উপরে। দাঁড়িয়ে আছেন কেন? চলুন, না জানি মেয়েটা আমার কিরকম আছে। দ্রুত বাসায় পৌঁছায় তারা। দেখভালের কমতির কারণে মেয়েটার জ্বর এসেছে। শিমুলকে এতদিন পর কাছে পেতেই অথই তার গায়ের সাথে মিশে গেল। এতদিনের মমতার আঁচলটা আবার পেয়েছে সে। আসার পর থেকে অথইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে শিমুল। বিকেলের দিকে জ্বরটা কমলে বাবাকে ফোন করে জানিয়ে দেয় সে পার্মানেন্টলি তার স্বামীর ঘরে চলে এসেছে। তখন তাড়াহুড়োতে লোকমান বা হারুন সাহেব কাউকে জানাতে পারেনি সে। কথা বলার পর গোসল সেরে বারান্দায় দাঁড়ায় শিমুল। ইফতি তখন সিগারেট হাতে বাইরে তাকিয়েছিল। আপনি সিগারেট খাওয়া ছাড়তে পারেন না? নেশা খুব বাজে জিনিস, একবার লাগলে ছাড়তে ইচ্ছে হয় না। নিকোটিনের নেশাটা বাদ দিয়ে অন্য কিছুতে মন দিলেই পারেন। কথাটা শুনে মুচকি এসে সিগারেটটা ফেলে শিমুলকে কাছে টেনে নেয় ইফতি। এত সুন্দর নারী আমার পাশে থাকতে নিকোটিনও সেই নেশা ধরাতে পারবে না। তাহলে এই নারীতে আমার নেশার অবসান ঘটাই, যে কিনা একই সাথে একজন আদর্শ মা, একজন আদর্শ মেয়ে এবং একজন আদর্শ স্ত্রী। শিমুল, আমি তোমাকে চাই, খুব করে চাই, তোমাতে মিশে যেতে চাই। ভালোবাসেন? প্রচুর, আরও ভালোবাসতে চাই। আমিও আপনাকে। আজ নেই কোনো রাগ, মান, অভিমান। আজ শুধু ভালোবাসায় বিদ্যমান তাদের মাঝে। এভাবেই তারা তিনজন একে অপরের মাঝে নিজের হারানো সত্তাগুলোকে খুঁজে পেল। তিনজনের ছোট্ট সংসারটা এভাবেই হাসি খুশিতে থাকুক। সমাপ্ত।